তো শুরু হলো সিএসএস ক্লাস। সিএসএস লেখা যায় হলো তিন ভাবে, আমরা এটাই বলি। সো আমরা একটা ডিভ নিয়ে শুরু করি। ওই H1 H2 তো দেখছি, তাই না? তো আমরা ডিভ নিয়ে শুরু করি। এটা একটু ছোট বড় করে নিই। তো সেই ক্ষেত্রে একটা ডিভ নিলাম। ডিভের মধ্যে এসে আমি দুইটা এলিমেন্ট নিই, একটা বলি হচ্ছে H3 না H2 বলি। তো H2 বলি যে সার্ভিস। সো সার্ভিস নামে একটা আইটেম তৈরি করলাম। এর আন্ডারে একটা পি বলি, যেখানে কিছু মানে সার্ভিস রিলেটেড দুইটা লাইন কথা থাকে না, ওই রকম একটা কিছু নিয়ে আসতে চেষ্টা করতেছি। সো আমার পি গুলো আছে, বলতে হবে কি আমাকে ধরেন এই দুইটা লাইন শুধু হলে এটার আউটপুট কি? লোকাল হোস্ট 63 না, এটা ওকে। এখন আমরা এখানে স্টাইল করতে যাচ্ছি। সো এই স্টাইলটা দুই ভাবে বা তিন ভাবে লেখা যায় বলছি। একটা হলো ইনলাইন। ইনলাইন মানে হচ্ছে যে আমি যাকে লিখবো, মানে যে এলিমেন্টটাকে স্টাইল করতে চাই, ওই ট্যাগের ওখানে যে আছে না, যেখানে আমরা অ্যাট্রিবিউট লিখি, স্টার্টিং ট্যাগ যেটা দিয়ে আপনার ট্যাগটা শুরু হয়েছে, ওখানে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করব, নাম হবে স্টাইল। যেহেতু এটা স্টাইল রিলেটেড, সো অ্যাট্রিবিউটের নাম কি? স্টাইল। স্টাইল রিলেটেড বলে আপনি এই যে সেমিকোলন মানে যেটা কোটেশন দিয়ে যে মাঝখানে যে জায়গাটা তৈরি হলো, এটা হলো আপনার সিএসএস লেখার জায়গা। তো প্রথমে আমরা জানি সিএসএস আসলে কিভাবে লিখতে হয়। সিএসএস লেখার একটা সিনট্যাক্স থাকতে পারে না? তো সিনট্যাক্সটা আগে পরিচিত হই। সো সিএসএস লেখার জন্য আমাদের যেটা লাগবে, একটা লাগবে হচ্ছে ডিক্লারেশন ব্লক আর হচ্ছে সিলেক্টর এবং ডিক্লারেশন ব্লক। তাহলে প্রথম এই জায়গাটা থাকবে হলো সিলেক্টর, তারপর একটা এরকম থার্ড ব্র্যাকেট দিতে, সরি সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। এই যে এখান থেকে এই পর্যন্ত জায়গাটা তৈরি হলো, এটা একটা ব্লক, ঠিক আছে? এটাকে আমরা বলতেছি ডিক্লারেশন ব্লক। অনেকে আছে কি কাজ করে ফেলতে পারি, বাট এই ওয়ার্ডগুলোর সাথে আননোন। হঠাৎ করে ভাইবা থেকে না বললো যে সিএসএস ডিক্লারেশন ব্লক কোনটা, আপনারা বুঝতে পারেন না, অথচ এটা নিয়ে আপনি সারা জীবন কাজ করছেন, বুঝলেন? সো একটু পড়া আর কি, আজ কিছু না। তো ডিক্লারেশন ব্লক এখানে যেটা থাকবে, প্রথমে থাকবে হলো প্রপার্টি, তারপরে একটা এরকম কোলন। এটাকে এখন কি বলে বলেন তো? কোলনটাকে অ্যাসাইনমেন্ট অপারেটর বলে এখানে, কারণ সে ভ্যালু অ্যাসাইন করে দেয় না, যেটা আপনার ইকুয়ালের কাজটা করে। ইকুয়ালকে কি বলে? অ্যাসাইনমেন্ট অপারেটর বলে। ওইটা এখানে এইটা, তাহলে এটাই হচ্ছে এখানে অ্যাসাইনমেন্ট অপারেটর। এবং এই পাশে যেটা থাকবে সেটা হবে ভ্যালু। তাহলে প্রথমে একটা সিলেক্টর, দেন একটা ব্লক, এটাকে ডিক্লারেশন ব্লক বলতেছি। সেখানে দুইটা জিনিস থাকবে, একটা হলো প্রপার্টি আর একটা হলো তার ভ্যালু। সো एग्जांपल কি? एग्जांपल হতে পারে মার্জিন। সো মার্জিন এরকম কোলন বলে আপনি বলতে পারেন 10 পিক্সেল বা 15 পিক্সেল, তাই না? তাহলে এটা কি বললাম? প্রপার্টি। এটা হচ্ছে সিএসএস প্রপার্টি, আর এটা হচ্ছে তার ভ্যালু। সো ভ্যালু চেঞ্জ হতেই পারে, যে কোনো রকম ভ্যালু আপনি দিবেন আপনার প্রয়োজন হলে, এটা আপনি স্টাইলি বলে দেবে কি করতেছেন আপনি। ক্লিয়ার? সো এরকম যদি মাল্টিপল হয়, এরকম প্রপার্টি যদি মাল্টিপল হয়, তাহলে আপনাকে কি দিতে হবে? সেমিকোলন দিয়ে সেপারেট করতে হবে। আপনারা নিচে লিখতেছেন বা পাশে লিখতেছেন, যেভাবে লিখেন অসুবিধা নাই, কিন্তু এটা একটা প্রপার্টি সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে, দেন আপনি এটা কি দেন? সেমিকোলন দেন এটার কাজ শেষ, এরপরে নিচেরটা আসে। সো সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় লাস্টেরটাতে অনেকে সেমিকোলন দেয় না, লাস্টের পরে দেন নাই, না দিলেও কাজ করে, অসুবিধা নেই। সো এই ক্ষেত্রে আমরা দিয়ে সাধারণত অভ্যস্ত, সো দিয়েই করতে পারেন, বা না দিলেও দেখবেন কাজ হবে। এটা বোঝা গেল এটা? সো এখানে আমি যা কিছু করছি, এই সব কিছু আমি এখন এর মধ্যে করতে পারি। এই ক্ষেত্রে আমার কি লাগবে না? কোনো সিলেক্টর লাগবে না। প্রথমে যে সিলেক্টরের কথাটা বললাম, এটা লাগবে না। কেন বলেন তো? অলরেডি যার উপরে কাজ করার কথা আমি ওখানেই বসেই আছি, তাহলে আর সিলেক্ট করার দরকার কি আলাদাভাবে? তার মানে আমি যদি এখন কালার বলি, এর মানে কি? যে কালার বলে একটা প্রপার্টি দিলাম, তার ভ্যালু দিলাম রেড। এটা গ্রিন হতে পারে, ব্লু হতে পারে, ইত্যাদি হতে পারে, আর অন্যান্য বিষয় সিস্টেমে থাকতে পারে। তাহলে এটা কাকে দিলাম? সার্ভিস কথাটাকে দিলাম। কিভাবে বোঝা গেল? কারণ সার্ভিস কথাটা যার যেই ট্যাগের মধ্যে হইছে, ওই ট্যাগকে আমি কি করছি? স্টাইল করে স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করছি। সো এই ক্ষেত্রে আমাকে কি করতে হবে না, আলাদাভাবে মানে সিলেক্টর দরকার নাই। সো এটা পাচ্ছে, তাই না? এই ধরনের সিলেক্টর লেখাকে কি বলে? ইনলাইন সিলেক্টর, মানে সরি ইনলাইন সিএসএস। তাহলে এইভাবে সিএসএস লেখাকে ইনলাইন সিএসএস বলা হয়।
বুঝতে পারছি এটা? সো এটাতে যেহেতু আমি আর বেশি কাজ করব না, সো এটাকে আমি আর বেশি বুঝাইতেও চাই না। তো এরপরে যে বিষয়টা আসে সেটা হলো ইন্টারনাল। ইন্টারনালের বিষয়টা হলো আপনার এই পেজেই থাকবে, ভিতরেই থাকবে, বাইরে যাবে না, কিন্তু একটা নির্দিষ্ট একটা জায়গায় আসবে। আর সেই নির্দিষ্ট জায়গাটা কোথায়? হেডের মধ্যে। আমরা বলছি যে হেডের মধ্যে ওই সকল বিষয়গুলো থাকবে যেগুলা ইমপ্লিমেন্ট আপনার HTML এ হবে, যেমন লিঙ্ক ট্যাগ, তাই না? তারপরে যে টাইটেল বলতেছি, এগুলো কি করে বডির উপরে ইমপ্লিমেন্ট করে করে আসবে। এগুলা সরাসরি ব্রাউজারে ওপেন হবে না। আপনি নিশ্চয়ই রেড কথাটা, RED রেড, এইটা নিশ্চয়ই দেখতে চাচ্ছেন না, বরং আপনি এটার অ্যাপ্লাই দেখতে চাচ্ছেন, ইমপ্লিমেন্টেশনটা দেখতে চাচ্ছেন ওই ট্যাগের উপরে। ওইটা আপনার বডিতে হবে, আর সে থাকবে কোথায়? হেডে। সাধারণত হেডের কোনো আইটেম সাধারণত কি করে না ব্রাউজার, মানে সরাসরি ওপেন করে দেয় না। এবং আপনি এটাই চান CSS সরাসরি ওপেন করার দরকার নাই, শুধু এর ইমপ্লিমেন্টেশনটা হলেই হয়। সেই ক্ষেত্রে এটা কোথায় থাকবে? CSS এর মধ্যে, মানে স্টাইলের মধ্যে থাকবে, হেডের মধ্যে থাকবে। সো স্টাইল নামে একটা ট্যাগ ইউজ করলাম এখন আমরা। একটু আগে যেটা অ্যাট্রিবিউট ছিল সেটা এখন ট্যাগ। কোথায় লিখছি? হেডের মধ্যে লিখছি। সো এখানে যে বিষয়টা, এই এরিয়াটা হলো কার? CSS এর এরিয়া। সো এখানে আপনি আবার CSS লিখতে পারেন। এই ক্ষেত্রে কিছু কিছু অ্যাট্রিবিউট অনেক সময় দেখবেন দিবে, মিডিয়া বলবে, ঠিক আছে, তারপরে টাইপ বলবে, বলতে পারে, ঠিক আছে, ওগুলো অনেক সময় কাজ করে। এগুলো না দিলেও কাজ করে, HTML5 এই বিষয়গুলো অনেক সময় না দিলেও কাজ করে, কিন্তু XHTML বা ওই ধরনের কোনো বিষয় যদি লাগে তাহলে দিতে হবে, তখন দেখে নিতে হবে যে এগুলো আসলে কি কি যায়। সো আমি আপাতত স্কিপ করলাম। এখানে আসি, আমরা আবার স্টাইল করা শুরু করি। সো ওই সেম জিনিসটাই আবার এখানে করি। সো আমরা বলছিলাম কালার বলে রেড বলছিলাম, তাই না? এখন এক নাম্বার ভুল হইছে, আমি একটা প্রপার্টি ডিক্লেয়ার করছি বাট কোনো ব্লকে রাখি নাই। ওই যে একটা ব্লকে রাখা দরকার ছিল না, এই নাকি না? তাহলে এই ব্লকটা রাখি নাই, সো ব্লকে আগে রাখি। সো আমি একটা ব্লক তৈরি করলাম, এর মধ্যে রাখলাম। একটা ভুল মোটামুটি সলভ হলো, একটা প্রবলেম। এখন এইটা আসলে এখানে তো এলিমেন্ট আছে, একটা H2 একটা আছে P, কার মধ্যে অ্যাপ্লাই হবে? তার মানে কি হয় নাই? দুইটাই হবে, মানে ফার্স্টটা সিলেক্টর লাগবে। আমি সিলেক্টরের কথাটা বলতেছি। তাহলে কি হলো, দেখেন এখানে কোনো এই যে দুইটা ট্যাগ আছে বা দুইটা বিষয় আছে বা দুইটা না আরো থাকতে পারে, সেই ক্ষেত্রে আমি এটা কার উপরে অ্যাপ্লাই করতেছি সেটা বলি নাই। এখন আমাকে কি করতে হবে? তাহলে সিলেক্টর বলে দিতে হবে। তাহলে এই জায়গায় আমি যার নাম লিখতেছি তাকে আমি কি করতেছি? আলটিমেট সিলেক্ট করতেছি। সো আমি যদি H2 হয় তাহলে H2 বলতে পারি, অসুবিধা আছে কোনো? P হলে P বলবো। একটু দেখে আসি, তো কোনো অসুবিধা নাই, পাচ্ছে, একটু বড় করে নেই, তাহলে পাচ্ছে না? তাহলে এবার যেটা পাচ্ছে সেটা হলো কিসের মাধ্যমে পাচ্ছে? ইন্টারনাল CSS এর মাধ্যমে পাচ্ছে। প্রথমটা কি মাধ্যমে পাচ্ছিল? ইনলাইন, এখন হচ্ছে ইন্টারনাল। ক্লিয়ার? এতটুকু বোঝা গেল? এখানে আপনি যদি চান, মনে হলো যে না P এর জন্য স্টাইল করতে হবে, তো আপনাকে কিন্তু এই ব্লক থেকে বেরিয়ে আসতে হবে, নাকি না এই ব্লকের মধ্যে করবেন? এই ব্লকে করা যাবে না, এটা শুধুমাত্র এই সিলেক্টরের জন্যই ফিক্স। সো এখানে আপনি এটাকে চাইলে আপনি মাল্টিপল জায়গায় ব্যবহার করতে পারেন। যেমন আমি যদি এই জায়গায় আরো দুই একটা H2 দেই, সেই ক্ষেত্রে এইটাই লিখলে হবে, এটা আর মানে ইয়া করা লাগবে না, চেঞ্জ করা লাগবে না। তার মানে কি দাঁড়ালো যে এই রিলেটেড এখানে যে সিলেক্টর তাকে দিতে চাচ্ছি যত রকমের স্টাইল সবগুলো হবে এই ব্লকের মধ্যে। ওকে, এখন আমি মনে করেন যে P কে দিতে যাচ্ছি, সো P এর জন্য আমি আরেকটা ব্লক তৈরি করব, এরকম করে তাকে যেমন বলতে চাই আমি ফন্ট সাইজ বলতে পারি। সো ফন্ট সাইজ আমি 25 বলে দিলাম। 25 কি পিক্সেল না? সো এখানে কিন্তু শুধু পিক্সেল না, আরো কিছু ইউনিট ব্যবহার করা যায়। CSS এ আরো কিছু ইউনিট সাপোর্ট করে, আপনি পিক্সেল করে, EM করে, RM করে, তারপরে পার্সেন্টেজও করে। তো কোনটা কেন করে, কিভাবে করে, কার সাপেক্ষে কিভাবে নেয়, এগুলো একটু মানে কি বলে, মানে আরো একটু মানে ইয়ার মতো, মানে সময় লাগবে এটা যদি আমি ইয়া করতে যাই, ঠিক আছে? সো আপনারা একটু স্টাডি করে নিয়েন যে CSS ইউনিটস বলতে কি বোঝায়, কি কি ইউনিট আছে, কোনটা কিভাবে কাজ করে। যদি কোনোটা বুঝতে অসুবিধা হয় আমি শুধু সেটা নিয়ে কথা বলি। ক্লিয়ার? প্রথমে আর বললাম না। তাহলে এই ক্ষেত্রে দুইটা CSS পাইলাম, আমি একটা যদি অ্যাপ্লাই করি তাহলে কি দাঁড়ালো? হ্যাঁ, এটা পাচ্ছে। সো এটা ডিফল্ট যদি আসি তাহলে এটা ইনস্পেক্ট এলিমেন্ট করলে আমাকে দেখাবে যে P এর ফন্ট সাইজ কত? 25। আর এটা কোথা থেকে পাচ্ছে? দেখেন index.html, যদিও ফাইলের বলে নাই, ইন্ডেক্সের 11 নম্বর লাইন থেকে পাচ্ছে। সো একটু চেক করি, হ্যাঁ এই যে 11 নম্বর লাইনে P সিলেক্ট করা হয়েছে এবং সেটা 25। বুঝা গেল? তাহলে এক একটা ব্লক থেকে আমরা কি পাই? এর এক একটা বিভিন্ন রকমের স্টাইল দিতে পারি।
সো এখন যদি মনে হয় যে না এইভাবে আর কতটুকু লিখবো, এখানে না হয় 2টা 4টা 5টা, সেই ক্ষেত্রে এক একটা পুরো পেজের জন্য শত শত লাইনের সিএসএস হবে, তাই না? এই ক্ষেত্রে আপনার তো মনে হতে পারে যে না এগুলো এই জায়গায় লেখা যাবে না, এটাকে আলাদা একটা ফাইল থেকে আসলে ভালো হয়। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এখানে আসবো, বলবো আর একটা নতুন ফাইল তৈরি করে ফেলি। সো এটার নাম দিয়ে হচ্ছে কি বলবো, style.css। আচ্ছা, এই ফাইলটা আমরা এখানে না তৈরি করে এখানে একটা ফোল্ডার করে নেই, বলি যে সিএসএস, তাই না? তার মানে সিএসএস এর যত ফাইল আছে সব এর মধ্যে থাকবে। যত ফাইল বলতে এটা যেমন আমরা কাস্টম, এটা আমরা নিজেরা তৈরি করছি। আমরা যদি লাইব্রেরি ইউজ করি তাহলে আরেকটা হতে পারে, কিংবা একটা পেজের একটা হতে পারে, আরেকটা পেজের আরেকটা হতে পারে, এরকম হতে পারে। সো এর মধ্যে রাখলাম, তাই না? সো এটাকে একটু টেনে ধরে এর মধ্যে নিয়ে আসি। এই বুঝতে পারছি এটা? এখন আমি এই সিলেক্টরের বা এই অংশটা যা কিছু লিখছি এটাকে আমি এই জায়গায় নিয়ে আসতে পারি, কারণ এটা পুরোটাই কি একটা সিএসএস এরিয়া, কারণ এই ফাইলটাই পুরো সিএসএস এরিয়া। তো এতক্ষণ ছিল হলো জাস্ট একটা এরিয়া ছিল, ফাইল ছিল, এখন ওই পুরো ফাইলটাই সিএসএস এর জন্য। তো আপনি যত খুশি এই জায়গায় লিখতে পারেন, নাকি? ক্লিয়ার? তো এখন দেখি এটা পাইলো কিনা, পাবে? কই পাই দেখি, পাবে না, পাবে দেখি। একটা জিনিস খেয়াল করেন তো, এই যে আমার সিএসএস নাই দেখছেন, এইটাও কেটে দিই। সেভ করা হয় নাই, ঠিক আছে? এটাই হবে, বুঝতে পারছেন? মানে প্রত্যেকটা চেঞ্জে কি করতে হবে, সেভ করতে হবে। তাহলে আপনি রিলোড করে আপনি কি করতে, নতুন করে আবার ওই ফাইলটা রিড করতেছেন। সো সেভ যদি না করেন আপনার অরিজিনাল ফাইলে কোনো চেঞ্জ আসতেছে না, এই ক্ষেত্রে আছে। সো কে কি কথা বলতেছে নাকি আমার কিছু বলতেছে? দুইটা এডিটর ছিল, এটা তো সাবলাইম। এখানে দেখেন ভিউ বলে এই যে লেআউটস আছে, বুঝতে পারছেন? কলাম দুইটা দিয়েছি আমি, তিনটাও দিতে পারবেন। সো তিনটা আসবে। সেই ক্ষেত্রে আপনার আরেকটা ফাইল যদি হয় তাহলে সেটাকে আপনি এখানে রাখতে পারেন। এটা কিন্তু আমি এক্সট্রা শিখালাম, বুঝতে পারছেন? এর বাইরে। নোটপ্যাড দিয়েও কি এরকম তিনটা খোলা যায়? হ্যাঁ, নোটপ্যাড দিয়েও করা যায়। সেই ক্ষেত্রে যেটা করতে হয়, তো দেখেন স্টাইলটা আছে style.css এ, আর এটা আছে ইন্ডিসেস। এদের মধ্যে কোনো সম্পর্ক তো নাই, লিংক তো হলো না, তাই না? সো লিংক না করলে পাবে কিভাবে? এটা তো মানে কথা ঠিক। সো আমরা লিংক করি, লিংক করার জন্য একটা লিংক নামের একটা ট্যাগ আছে। এটা একটা সিঙ্গেল ট্যাগ বা এমটি ট্যাগ। কেন বলেন তো? এটার ক্লোজিং নাই, লাস্টে এসে আপনাকে ক্লোজ করতে হবে না। এই পিছন থেকে দেখা যায়। সো এই ক্ষেত্রে আমি বলতেছি রিলেশন কি হবে, স্টাইল শীট আর এই href এর মধ্যে এসে আপনাকে ফাইলের পাথটা বলে দিতে হবে। তাহলে আমরা এটা রাখছি কোথায়, css নামে একটা ফোল্ডার, দেন style.css। বুঝতে পারছি এটা? ক্লিয়ার? সো এখন একটু খেয়াল করি। সো দেখলাম পাচ্ছি। একটা জিনিস একটু খেয়াল করবেন, এটা ডিবাগিং এর জন্য খুব কাজে লাগে। এই এক্সপার্টরা যারা তখন খেয়াল করতেছিলেন না তাদেরকে জন্য বলি, আপনি যখন দেখবেন সবকিছু ঠিক আছে বাট স্টাইল পাচ্ছে না, এরকম যখন হবে তখন আপনি যেটা করবেন, কন্ট্রোল ইউ দিবেন, ভিউ সোর্সে আসবেন। ভিউ সোর্সে আসলে আপনাকে এই ফাইল দেখাবে, এটার মধ্যে ক্লিক করবেন, একটু দেখবেন যে এটাকে ওপেন করে এটা আসলে যেটা লিড করছেন এটা ঠিক আছে কিনা। বোঝা যায়? বোঝা নাই? বোঝা যাবে এখন। সো এবিসি স্ল্যাশ দিলাম, এটাকে আমি ফাইল ইয়া করলাম। এই ফাইলটা পাবে না নিশ্চয়ই, তাই না? ফাইলটা পাই নাই, পাথ মিসিং, বাট আমি দেখতেছি না এটাই ঠিক আছে, বাট পাচ্ছে না। সো সেই ক্ষেত্রে আপনি কন্ট্রোল ইউ বলেন, এই যে স্টাইল শিট না, এটাতে ক্লিক করেন, অবজেক্ট নট ফাউন্ড বলতেছে, তাহলে এবার একটু খেয়াল করেন এটা পায় নাই। সো আপনাকে আবার একটু এই যে ইউআরএল সেদিন শিখাইলাম না, এটা পরে পরে আবার একটু লিঙ্ক করা, বুঝা গেছে? এটা ডিবাগিং এর জন্য একটা বড় ইম্পর্টেন্ট জায়গা। আপনি যে কোনো ইউআরএল এইভাবে পেস্ট করবেন, মানে এখানে এরকম দেখাবে, এটাতে ক্লিক করলেই আপনাকে ওইটার পাথ দেখাবে, মানে ওই ফাইলটা ওপেন হবে। মূলত আপনি কি করছেন, ব্রাউজারের জন্য রিকোয়েস্ট সরি আপনার ইনডেক্স ফাইলের জন্য রিকোয়েস্ট পাঠান নাই, বরং ওই সিএসএস ফাইলটার জন্য রিকোয়েস্ট দিবেন, সিএসএস ফাইল ওপেন করো। সো আপনি এটার মধ্যে ক্লিক করলে সিএসএস ফাইল ওপেন করতে বলছে, এই যে যেমন এখানে তখন ওপেন হয়েছিল। সো সিএসএস ফাইলে কি কি কন্টেন্ট আছে সেগুলো আপনাকে দেখাই দিবে। সো যদি দেখায় দেয় তার মানে পাচ্ছে, যদি না দেখায় তার মানে পায় নাই। সো আপনাকে আবার এটা কি করতে হবে, সলভ করতে হবে। ক্লিয়ার? এখন এটা ডিবাগিং এর জন্য খুব কাজে দেয়, এটা একটা টেকনিক। এটাও কিন্তু এসএপি এর বাইরে, বুঝা যায়? এরকম প্রবলেম নিয়ে আসবেন, আমরা সলভ করে দিব, আমরা তো বসে রয়েছি। কিন্তু সমস্যা কি জানেন, প্রবলেমে নিয়ে আসে না কেউ।
মনে করে যেটুকু অত্যাচার হয়েছে এটুকুই বেশি, আবার কিসের কি। সো বাড়তেছি আমরা না, ওকে সামনে আসো। সো এখন কি করা যায়, তাহলে একটা জিনিস খেয়াল করেন, আমার মনে হলো যে এই কালারটা আমার এখানেও চাই, পি এর কালারটাও ওই রেডি হবে, হতে পারে না? ফন্ট কালার যেমন এখানে দেখেন দুইটার কালার দুই রকম, সো এই কালারটা এখানে হবে। তাহলে আমার জন্য দুইটা ওয়ে আছে, একটা হলো এই কালারটাকে কপি করে আমি এখানে নিয়ে আসি, কি হলো প্রপার্টি ডুপ্লিকেট হলো, আলটিমেট আমার কাজ হলো। এরকম করতে হয় আমাদের অনেক ক্ষেত্রে, প্রপার্টি ডুপ্লিকেট হয়, এত অপটিমাইজ আমরা করতে পারি না। আবার এখানে যেটা পারি আমি সেটা হলো যে আমি এখানেই কমা দিয়ে পি বলে দিই, দিতে পারি না? তাহলে যেটা হলো গ্রুপ সিলেক্টর হলো, এখন দুয়ে মিলে একটা গ্রুপ, আর এই দুইয়ের উপরে কি হবে, রেডি স্টাইলটা অ্যাপ্লাই হবে। আমি প্রথমে এটাকে আগে অফ করে সেভ করে দেখাই, নাহলে ভাববে যে আগে থেকে ছিল, আমি আর কি করলাম। তো কন্ট্রোল জেড, কন্ট্রোল এস, এবার একটু দেখেন দুইটাই রেড হচ্ছে না, কিন্তু এবার কিন্তু কালার যে রেড হবে এটা এক জায়গায় বলা আছে, কিন্তু দুই জায়গায় পাচ্ছে, এরকমটা সহজ। এটা হলো অনেক বেশি অপটিমাইজ, ক্লিয়ার? তাহলে এটার মাধ্যমে আমি এই জিনিসটা নিয়ে আসলাম যে গ্রুপ সিলেক্টর কিভাবে হয়। আর এইভাবে ট্যাগের নাম ধরে ধরে যেটা, সেটা হলো টাইপ সিলেক্টর। টাইপ বলে বলে আপনি কি করতেছেন, যে এটা H2 H4 এই ক্ষেত্রে। সো আরেকটা জিনিস খেয়াল করেন, টাইপ সিলেক্টরে যেটা হয়, আমরা মনে করেন এটাকে ডুপ্লিকেট করি, এই ডুপ্লিকেট করলাম না, দেখেন হুবহু একই জিনিস, ডিভের ভিতরে H2, ডিভের ভিতরে H2। সো আমরা এটাকে সেভ করি, করে যখন রিলোড করতেছি এটা তো যা পাচ্ছে এটা তো তাই পাচ্ছে, কিন্তু এটা আমি এবার চাচ্ছি না, আমি চাচ্ছি শুধুমাত্র প্রথম উপরের টুকের মধ্যে এই স্টাইলটা পাবে, দ্বিতীয়টাতে পাবে না। এই ক্ষেত্রে আমার সলিউশন কি বলেন তো, নেস্টেড। আমরা নেস্টেড করতে পারি, কোনটা কোনটার ভিতরে আসছে এইভাবে করে করে নেস্টেড করতে পারি। তাহলে এই প্রথম সার্ভিসটা যেটা আছে, আমি এটাকে অন্য কিছু নাম দেই, আমি বলি কন্টাক্ট। সো এই যে কন্টাক্ট যেটা আছে, সে আছে এই ডিভের আন্ডারে, আর সার্ভিস আছে এই ডিভের আন্ডারে। সো এখানে এসে একটা ক্লাস বলে দিই, তাহলে ক্লাসও একরকম কি সিলেক্টর, এই যে এখানে দিছি না ক্লাস সিলেক্টর, তাহলে এটাও একটা সিলেক্টর বা অ্যাট্রিবিউট। আমি আসতেছি এটাতে, আমি আগে আমার প্রবলেমটা সলভ করে আসি, তারপরে আইডিয়ার ক্লাস একসাথে বললে সহজ হবে। সো যেমন এটা হলো সার্ভিস, সো সার্ভিস নামের যে ক্লাসটা আছে তার আন্ডারে যে H2 এবং HP আছে তাকেই শুধু কি করো, তুমি কালারটা দাও। তাহলে এটা যদি আমাকে বলতে হয়, তাহলে আমি এখানে এটা বলবো সার্ভিস, তাই না? এই যে এরকমটা করলাম, আগে এটা এতটুকু বুঝা নেই, তারপর আমি ওখানে অ্যাপ্লাই করি। এই যে এইভাবে লিখলাম না, যে প্রথমেই তার নামটা লিখলাম, মানে প্যারেন্টের নাম লিখলাম, তারপর পরই চাইল্ডের নাম লিখলাম, তাই তো? এটার মানে হচ্ছে এই সার্ভিসের আন্ডারে যত H2 আছে সবাই, কিন্তু H2 হলে তাকে সার্ভিসের আন্ডারে হইতে হবে, বুঝা যায় নাকি না? পেছাই গেছে? যেমন দেখেন এখানেও একটা H2 আছে, এখানেও একটা H2 আছে, ক্লিয়ার? আমি আরেকটা কাজ করি, এর মাঝখানে আরেকটা H2 নিয়ে আসি, এখানে বলি হচ্ছে অনলি টেস্ট। সো দেখেন এটাও H2 না, এটাও H2। এই সিলেক্টরের মানে হচ্ছে, মানে উত্তরসূরি যতগুলো উত্তরসূরি থাকবে তার সবাইকে এই অ্যাপ্লাই করবে, মানে এই প্রপার্টি যেটা আছে সবার উপরে পড়বে। তার মানে এই সার্ভিস এই ক্লাসের আন্ডারে H2A আছে, এর উপরে পড়বে, আবার এই যে অনলি ফর টেস্ট এর উপরে পড়বে, ক্লিয়ার? কিন্তু এটার মধ্যে পড়বে না, এটার জন্য আমি একটা ক্লাস নিয়ে নিই। এটাতে মানে পড়তে হলে কি করতে হবে সেটা আমি আগে বলি। তাহলে এটাকে যদি ধরতে হয় তাহলে কি করতে হবে আমরা পরে আসি, আগে এতটুকু ক্লিয়ার করি যে এটা যেন শুধুমাত্র সার্ভিসের আন্ডারে আছে H2, শুধু একমাত্র যে এদেরকেই পাচ্ছে এটা আগে দেখি। আচ্ছা, আর এই পিটাও কেউ পাবে, এই পিটা শুধুমাত্র কি সিলেক্টর, টাইপ সিলেক্টর না? এর ক্ষেত্রে তো আমি আর বলি নাই যে ডট সার্ভিসের ভিতরে যে পি আছে, সেই ক্ষেত্রে আমার পুরো ডকুমেন্টের যত জায়গায় পি আছে সব জায়গায় এটা অ্যাপ্লাই হবে। আর এটা শুধুমাত্র কি হয় এটা একটু দেখি। সো দেখেন সার্ভিস যেটা এটা তো পাইছে, আর অনলি ফর টেস্ট যেটা সেটা তো পাইছে কি হিসাবে, H2 হিসাবে, এবং সার্ভিসের আন্ডারে আছে এই হিসাবে। আর এটাতে কেন পাই নাই, এটাতে পাই নাই হচ্ছে এটা একটা H2 এই হিসাবে এটা পাওয়া দরকার ছিল, কিন্তু পাবে না যেহেতু এটা সার্ভিসের আন্ডারে না, এটা কার আন্ডারে, কন্ট্রাক্টের আন্ডারে, এই জন্য এটা পাই নাই। বুঝতে পারলো? এই খেয়াল করছি
আচ্ছা আরেকটা জিনিস খেয়াল করেন, এইটা যেহেতু আসছেই আমি এটাকে আরেকটু অ্যাডভান্স করি। এতটুকু বুঝি নাই কে? কেউই বুঝে নাই। এখন যেটা হবে যে সার্ভিসের আন্ডারে যে S2টা আছে সেটাকে সিলেক্ট করব। এখন আপনি বলবেন এটা না, এটা তো টেস্টের আন্ডারে আছে, এটাকে সিলেক্ট করব না। এই ক্ষেত্রে আমার সিস্টেমটা হলো কিছুই না, জাস্ট এখানে একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট দিতে হবে। বুঝা যায়? এটা একটু বড় করি। সো অ্যাঙ্গেল ব্র্যাকেট দিলে ফলে কি হলো দেখি একটু। হ্যাঁ, শুধুমাত্র এটা সিলেক্ট হচ্ছে। এটার মানে হচ্ছে, এটা একটু বুঝাই বলি, এটার মানে হচ্ছে ডিরেক্ট চাইল্ড, সার্ভিসের ডিরেক্ট চাইল্ডকে। এবার একটু দেখেন, সার্ভিসের যদি আপনি ধরেন তাহলে তার প্যারেন্ট হিসাবে, সরি সার্ভিস এই হেড টুর ভিতরে যে সার্ভিস আছে এটাকে যদি আপনি ধরেন তাহলে তার প্যারেন্ট হিসাবে কাকে পাবেন? সার্ভিসকে। আর একে যদি ধরেন, সার্ভিস হলো তার সাথে দাদা মত রিলেশন, কারণ তার প্যারেন্ট হচ্ছে কি? টেস্ট, তার প্যারেন্ট হচ্ছে সার্ভিস। সো এটা হবে না, ডিরেক্ট চাইল্ড। তার বাবাই যদি সিলেক্টর হয় দেন সেটা সিলেক্ট হবে। এইরকম একটা পজিশন হলো এটা দিতে হয়। বুঝা যায় না? আবার কখনো হতে পারে প্লাস চিহ্ন থাকতে পারে, আমি এটা শুধু মুখে বলে দিই, আমি আর পেছাবো না। যদি প্লাস চিহ্ন থাকে তাহলে সিবলিং করবে, দুইটা ভাই হলেই সিলেক্ট করবে। বুঝতে পারছেন? সো এটা আরেকবার এটা দেখালে ভালো হতো। মানে এত এইগুলো তো আগে বুঝি, বাট এটা নতুন ছিল, সিবলিং না প্লাসেরটা। আচ্ছা এটা বুঝি না কে কে? এখন যেটা দেখালাম এই আপনি বুঝছেন? আসলে ভাঙি করতে করতে তো এরকম একসাথে করাতে জিনিসটা হ্যাঁ, আলাদা আলাদা করে স্টাইল করতে আলাদা আলাদা করে করবো কেন? এগুলা এখন CSS 3 চলতেছে, সো এই জিনিসগুলোকে এইভাবে অ্যারেঞ্জ করা যায়, অল্প ইয়া দিয়েই অনেক প্রপার্টি অপটিমাইজ করা যায় প্রচুর। তাহলে আবার খেয়াল করি, যদি এটা না থাকে তাহলে কি মিনিং দাঁড়ায়, এটা থাকলে কি মিনিং দাঁড়ায়, আর প্লাস দিলে কি মিনিং দাঁড়ায়, ঠিক আছে? সো যখন নাই তার মানে হচ্ছে সার্ভিস, এই সার্ভিস ক্লাসটাকে এজ এ মানে উত্তরসূরি বলবো না, কি বলে এটাকে? উত্তরসূরি তো না, মানে পূর্বপুরুষ। তো তাদের মধ্যে কাউকে পাইলেই হলো, মানে সার্ভিস যদি তাদের আন্ডার থাকে তাহলেই হলো, সে পাবে। আর এই যে ও কিন্তু আবার কি করছে, নিজে আবার আরেকটা ক্লাসের আন্ডারে আছে। এখন আমার যদি মনে হয় যে আমি শুধুমাত্র এই সার্ভিসের আন্ডারে যাকে আছে শুধু তাকেই সিলেক্ট করব, এই ক্ষেত্রে আমরা এখানে একটা এরকম অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে দিব। এটার মিনিং হচ্ছে সার্ভিসের মধ্যে ডিরেক্ট চাইল্ড যদি S2 হয় তাহলে তাকে সিলেক্ট করো, নতুবা না। সো এরকম সিনারিও মনে করেন যে এখানে আসলো, আসার পরে আপনি এখানে সার্ভিস দিয়ে একটা ক্লাস তৈরি করলেন, এখানে আপনি এখানে ক্লাস দিয়ে বলেন টেস্ট 2 বলে বা টেস্ট 3, এখানে আপনি S2 দিলেন, এটাকে সিলেক্ট করবে এটাই? হ্যাঁ, এটা যারা বলতে পারতেছেন তারাই বুঝছেন। এখন আমাকে বলেন এই রেড কালারটা এটা পাবে কিনা? পাবে না কিন্তু, তাই না? যেহেতু কি আছে সেটা তার ডিরেক্ট চাইল্ড না। সো এখানে যদি আমি একটা S2 দিই, আবার যে আমি যে কিছু লিখলাম, এইটা পাবে। এই তো বুঝতেছেন, এতক্ষণে মনে হয় আসছে এই যে হাবি জাবিটা পাইছে। ওকে, এটা খুব কঠিন ছিল নাকি? যে সার্ভিসের আন্ডারে যতগুলো S3 আছে মানে S2 আছে সবগুলো সিলেক্ট হচ্ছে, তাই না? ভালো কথা। সো এরপরে আমি যেটা যাই, আচ্ছা এটা 2 আমি তো কই। সো এখন যখন আমি এই সাইনটা নিয়ে আসতেছি তখন যেটা হয়েছে শুধুমাত্র তার চাইল্ড যেটা আছে সেটা সিলেক্ট হচ্ছে, ঠিক আছে? এবং আমি এখন যেটা নিয়ে আসতে চাই, আচ্ছা এটা কি, এটা ডিরেক্ট চাইল্ড না? এই দেখেন আমি P থেকে D পর্যন্ত একটু সামনের দিকে সরাই দেই, তাহলে কি দাঁড়ালো? এই S2 আর এই S2 একই ডিরেক্ট চাইল্ড, সো এই হিসাবে সে পাবে। এটা বুঝতে পারছি তো? আচ্ছা এখন যদি আমি প্লাস সাইন দেই তাহলে কি দাঁড়ায়? প্লাস সাইন দিলাম, দেওয়ার পরে সেভ দিলাম, দেওয়ার পরে ক্লিক করলাম, সবই চলে গেল। ইমিডিয়েট দেখাবে, ইমিডিয়েট হচ্ছে সার্ভিসের ইমিডিয়েট যে আছে, সার্ভিস এখানে আছে, এখানে যদি কোনো S2 থাকে সো একে সিলেক্ট করার কথা, দিস ইজ প্লাস। একটু খেয়াল করি, হ্যাঁ এটা পাচ্ছেন। এটার মানে হচ্ছে যে আপনি যাকে বলতেছেন, যেমন সার্ভিস, এটা ধরছেন না সিলেক্টর, এটা বলে আপনি যেই প্লাসটা দিচ্ছেন এর মানে হচ্ছে চাইল্ডের দিকে যাবে না, ওই দুইটাই চাইল্ড ছিল, চাই সেটা আপনি ডিরেক্ট দেন আর না দেন, দুইটাই চাইল্ডের ভিতরে গেছিল, তাই না? আর এই প্লাস দিলে যেটা হবে, সে যেখানে বসে আছে তার সিবলিং করে, একটা জিনিস খেয়াল করেন, এই বডির সাপেক্ষে এই ডিপ আর এই S2 পরস্পর কি ভাই না, সিবলিং না?
সো একে সিলেক্ট করবে, ইমিডিয়েট যেটা থাকবে তাকে। এটাকে আপনি ডুপ্লিকেট করতে পারেন, করে এটাকে মাইনাস দেন, এটাকে সিলেক্ট হবে? দেখি হবে না। ইমিডিয়েট তার সিবলিং হবে, মনে করেন আমরা 3 ভাই আছি, কিন্তু 3 ভাইয়ের মধ্যে একেবারে ছোট যে তাকে না, মেজো পর্যন্ত। সো বড় এবং মেজো এই দুইয়ের মধ্যে সম্পর্ক তৈরি করবে। বুঝতে পারছি? হ্যাঁ, তিনটা করলে তো আহারে, তিনটা তো করেই রাখছেন আপনি, তিনটা তো করেই রাখতেছেন। তিনটা কার মধ্যে আছে? পুরো বডির মধ্যে আছে না? না না না, এটা এক একটা ইউজ কেস তো বুঝতেছেন, ইউজ কেস গুলো হচ্ছে একটা, ওটা দিয়ে ওটা করা দরকার কি? আপনাকে তিনটা করতে হলে এটাকে একটা ডিপে রাখেন, সেই হিসেবে চাইল্ডের মতো করে আমরা যেভাবে করি সেভাবে করতে পারেন। অথবা এই যে কিছুই না বলেন, পুরো ডকুমেন্টের যত পি আছে সব সিলেক্ট হবে, ওটা ওটার জন্য দেওয়া, ওটার আপনি ওরকম সিনারিও পেলে ওটা ব্যবহার করবেন, বরং ওটাকে দিয়ে অন্য সিনারিও তৈরি করা দরকার নাই। বুঝতে পারছেন এগুলা? বাপরে, আপনারা এটার ভিতরে এরকম হয়ে গেল কেন আমি বুঝতে পারছি না। কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি? হ্যাঁ, সান্নাঠা একবার হঠাৎ করে মনে করেন যে একটা কিছু এখানে উপস্থিত বা। সো ক্লাসটা হলো কি, ক্লাস একটা অ্যাট্রিবিউট, প্রথমে বলি অবশ্যই ক্লাস একটা অ্যাট্রিবিউট, যার কাজ হচ্ছে এর ভ্যালু দিয়ে সিএসএস সেটাকে ইন্ডিকেট করতে পারে, আইডেন্টিফাই করতে পারে। বোঝা গেল? এজ এ সিম্পল অ্যাট্রিবিউট। অন্য যেমন টাইপ আপনি অ্যাট্রিবিউট দেখছেন, তারপরে সোর্স অ্যাট্রিবিউট দেখছেন, এইচডিএফ অ্যাট্রিবিউট দেখছেন। ক্লাস ওয়ান কাইন্ড অফ অ্যাট্রিবিউটস, আর কিছুই না। কিন্তু সেটার সুবিধা হলো তার ভ্যালু দিয়ে সিএসএস কি করতে পারে, তাকে চিনতে পারে। চিনতে পারলো না? যেমন আমি এখানে সার্ভিস বলছি, সার্ভিসটাকে চিনতে পারলো কখন? যখন এর ভিতরে সার্ভিসটা আসছে। বুঝতে পারছি? আরেকটা বিষয় আছে, সেটা হলো আইডি। তো আপনি বলেন হচ্ছে এরকম ডিভ বলে হ্যাশ বলেন, হ্যাশ বলে বলেন হচ্ছে কি নামে আইডি হবে, কন্ট্যাক্ট নামে আইডি বানাই, ট্যাব দেন, তাহলে কি দাঁড়ালো বলেন তো? একটা আইডি তৈরি হলো না? তো এর মধ্যে আপনারা এখন কন্টেন্ট রাখতে পারেন, সিলেক্ট করতে পারেন, কোনো অসুবিধা নাই। এই ক্ষেত্রে আপনাকে কন্টেন্ট দিতে হতে, যেমন এখানে দেখেন সার্ভিসের আগে কি বলছি, ডট বলছি, কিন্তু আইডির আগে হ্যাশ। আইডির আগে কি বলতে হবে? হ্যাশ। এবার আপনাকে বলতে হবে এটা, অপস কি হলো, অনেক বেশি শর্টকাটের উপর ডিপেন্ডেন্ট হলে যা হয়। কন্টেন্ট ওকে। সো এর মধ্যে এসে আপনি বলতে পারেন যে ব্যাকগ্রাউন্ড বলে দিই, ব্যাকগ্রাউন্ড রেড বলে দিলাম, জাস্ট সিম্পল, এটা একটু দেখার জন্য, আর কিছু লাগবে না। সো সেভ করি নাই। সো পাইলেন না? এটা পাওয়া যাচ্ছে? সো এটা কি দিয়ে পাচ্ছে? আইডি দিয়ে পাচ্ছে। আপনি যদি এখানে ডট দেন তাহলে কিন্তু আর পাবে না। সো ডট দেন মানে পায় না যে ভুল করছেন তা না, বরং যদি এই নামে কোনো ক্লাস থাকে তখন কিন্তু সেটাকে পেয়ে যাবে। বুঝলেন নাই? একই নামে আইডি ক্লাস হইতে পারে, আপনি এখানে আইডি নামে কন্ট্যাক্ট দিচ্ছেন, আপনি কিন্তু এখানে ইচ্ছা করলে দেখেন ক্লাস। তো এটার মধ্যে আপনি আবার এই সেম নামটা ইউজ করতে পারেন। বলতে পারেন যে কেন এটা কেমন হবে এটা দেখেন এখন। সো এই যে এটা কি হিসাবে পাইছে? ক্লাস হিসাবে, পি এর ক্লাস হিসাবে ধরে ফেলছে এটাকে, আর তখন যেটা পাইছিল সেটা হলো আইডি হিসাবে পাইছিল। এখন এখানে মিনিং যেটা বা বোঝার জায়গা হলো সেটা হলো আপনি কিন্তু এইভাবে আর লিখতে পারবেন না। দেখেন তো কিভাবে লিখতে পারবেন না? ও এইভাবে ডুপ্লিকেট করতে পারবেন না, যে বিষয়টা এরকম না। এইভাবে ডুপ্লিকেট করতে পারবেন, কিন্তু এই ভ্যালুটা চেঞ্জ করাতে হবে। দ্যাট মিনস আইডির ভ্যালু দুই জায়গায় একই হইতে পারে না, তাহলে আর আইডি না। আপনারা এখানে যারা আছেন সবার আইডি এক? সবার আইডি ভিন্ন ভিন্ন, তাহলে এরকম আইডির ভ্যালু অবশ্যই ভিন্ন ভিন্ন হতে হবে, কিন্তু ক্লাস সেম। আপনারা পিএসপি ক্লাস করতেছেন, আরো কয়েকজন 10 জন এসে পিএসপি ক্লাস করতেছেন, ক্লাস এক। ওকে, সো এই জায়গা থেকে এটা ইউনিক হইতে হবে। বুঝা যায় কনসেপ্ট? চোখ লাল হয়ে গেলে কি আর বোঝা যায় আমি জানি। আইডি আর ক্লাসের মধ্যে পার্থক্য কি? আইডি যে কাজটা তো ক্লাস দিয়ে করতে পারবে। হ্যাঁ, কাজের ক্ষেত্রে তো কোনো পার্থক্য নাই। কনসেপ্ট একটা জিনিস খেয়াল করেন, সেটা হলো যে আইডিটা ডুপ্লিকেট করা যাবে না, মানে যে এখানেও লেখছেন এখনো লেখছেন এটা করা যাবে না, কিন্তু ক্লাসের নাম বারবার ডুপ্লিকেট করতে পারেন, অসুবিধা নাই। যেমন আমরা চাইলে এই সার্ভিস দিয়ে বারবার এরকম 2-4টা বানাইতে পারি, কোনো অসুবিধা নেই, সিলেক্ট করবে। এখন আইডি কেন, ক্লাস কেন, আইডিটা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে জাভাস্ক্রিপ্টে বেশি ইউজ করা হয়। কেন? ওই জাভাস্ক্রিপ্টে সাধারণত আপনার HTML এর উপরে এমবেডেড হয় এই আইডি দিয়ে। আমরা যেমন ট্যাগের ভিতরে যাই কোড লিখি, ওটা তো কোড লেখা লাগে না, ওই আইডি ধরে বলে দিলেই সে ওই আইডিতে এসে তার এমবেড করে বা বিভিন্ন ধরনের কন্টেন্ট নিয়ে আসে।
তো সেই ক্ষেত্রে যদি আপনি দুই জায়গায় যদি সেম আইডি হয় তাহলে সে কোথায় পেস্ট করবে, সে কনফিউজ হয়ে যাবে। এই জন্য এটা করতে দেয় না, ওখানে আইডি ইউজ করতে হয়। আর যেমন সিএসএস একই ধরনের স্টাইল তো আপনার বারবার লাগতেই পারে, তখন আপনি ক্লাস ইউজ করবেন আর বারবার খালি ডুপ্লিকেট করতে থাকবেন, অসুবিধা হবে না। ক্লিয়ার? সো আমরা শুধু ক্লাসে চলে যাই, পিএসপি ক্লাসে না থেকে। এখানে একটা দেখেন মার্কআপ তৈরি করি, সেটা হচ্ছে ইউএল ডট বলে আমরা কি বলবো, আমরা মেনু বলি। তো দেখেন একটা ক্লাস তৈরি করা হলো, এর ভিতরে কিছু লিস্ট আইটেম নিয়ে আসতে পারি। তো আমরা মনে করলাম এটা হোম, এটাকে ডুপ্লিকেট বলতে পারি সার্ভিস, তারপর আর কি বলবো, এই দুটাই হলেই হবে, অসুবিধা নেই। তো একটু খেয়াল করেন, এটাকে ফেলে দিই, আর কিছু দরকার নেই আমার। এই প্রথমটা একটু বুঝতে পারছি না সবাই? এই আপনি বুঝতে পারছেন? কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, প্রশ্ন করেন দেখি এখানে কি আসলো আউটপুট। এটা আসছে তাই না? সো ইজ সিম্পল, আর কিছু নাই। এখন আপনার মনে হতে পারে যে প্রথম লিস্টটাকে ধরবেন, দ্বিতীয় লিস্টটাকে ধরবেন, মাঝখানের লিস্টটা ধরবেন, এরকম হতে পারে না? হতে পারে তো। তো এই ক্ষেত্রে একটা সুবিধা হলো আপনার এরকম ক্লাস বলা দরকার নাই, যেহেতু এগুলো একই অ্যালাইনমেন্টে আছে। তো এই ক্ষেত্রে আপনি ওই ফার্স্ট, সেকেন্ড, লাস্ট, এততম, দ্বিতীয়, তৃতীয় এরভাবে কিছু সুবিধা নিতে পারেন। সব জায়গায় এখানে এসে ক্লাস না বলে বা কোনো রকম আইডেন্টিফাই নাও বলে তাও আপনি কাজ করতে পারেন। যেমন আপনি যদি সরাসরি এলআই বলেন, এলআই বলে যদি আপনি কালার বলেন, রেড কালার হলো জাতীয় কালার, বুঝতে পারছেন? ডেভেলপমেন্টের রেড কালারটাই একমাত্র চলে, আর কিছু চলে না। তাহলে কি হলো, সবগুলোই পেয়ে গেল, তাই না? এখন যদি মনে হয় যে না শুধু প্রথমটা হোমটাই হবে, দ্বিতীয়টা হওয়া দরকার নাই, বা দ্বিতীয়টা হবে তৃতীয়টা হওয়া দরকার নাই, এই ধরনের কিছু বিষয় আপনাকে সুবিধা দিবে এই শুধু ক্লাস। সো আমরা যেটা করতে পারি, এখানে এসে এইভাবে বলতে পারি, এই যে এরকম কলম দিয়ে বলতে হবে, কি বলেন তো, ফার্স্ট হাইফেন দিয়ে চাইল্ড, শুধু এতটুকু যদি বলে দেন তাহলে কি হবে, শুধু হোম সিলেক্ট হইলো। সহজ না বিষয়টা? সো যদি লাস্ট দরকার হয় তাহলে ফার্স্টের জায়গায় লাস্ট, তাহলে যদি মিডল দরকার হয় তাহলে মিডল, নাকি সেকেন্ড চাইলে নাই। বোঝা গেল এটা? তাহলে ফার্স্ট এবং লাস্ট আপনি এইভাবে বলে সিলেক্ট করতে পারেন। এটা আমাদের খুবই লাগে, কখন লাগে বলতে পারেন? অনেক সময় দেখা গেল আমি হয়তো বা প্রত্যেকটা মেনুর মাঝখানে একটা করে কি দিলাম, এরকম পাইপ দিলাম বা এরকম ইয়ে দিলাম। ফার্স্ট আর লাস্টকে একসাথে করা যাবে না? হ্যাঁ, ফার্স্টকে লাস্টকে একসাথে করা যাবে। তাহলে সিলেক্ট গ্রুপ করেন, তাহলে এটা কার লাস্ট কার ফার্স্ট, তো এটাকে নিয়ে আসেন, নিয়ে এসে এখানে দেন। সো এটাতে এসে বলেন ফার্স্ট, তাই না? তাই হলো না? মানে আমার যেটা কপি পেস্ট মানে যেটা কেটে দিলাম ওইটাকে আবার নিয়ে আসলে তো এই হয়। তো দেখি কি হলো, এই যে ফার্স্ট হয়েছে আর লাস্ট হয়েছে। এই ক্ষেত্রে আপনার যদি মাঝখানে আরও দুইটা আইটেম থাকে তাহলে সেই হিসেব করে বের করে নিবে যে কোনটা ফার্স্ট কোনটা লাস্ট, এমন না যে আপনার প্রবলেম করবে। সেই ক্ষেত্রে সে তার মতো করে নিচে চলে গেল। বুঝা যায়? হ্যাঁ হ্যাঁ, জোর সংখ্যক বিজোড় সংখ্যকের বিষয়টা একটু পরে আসতেছে, এন্ড অফ টাইপে আসবো। আচ্ছা, এখানে যেটা হলো মাঝখানের বা দুই একটা হতে পারে না, কোনটা ইন্ডিভিজুয়াল, সেই ক্ষেত্রে কি হতে পারে, এটা কি আমি এভাবে রাখবো? এটা আমি এভাবে রাখতে পারবো না, কারণ তাহলে বুঝতে পারবো না যে কোনটা সিলেক্ট হয়েছে। এটা এমনি থাক। তো আমাকে যেটা বলতে হবে, এলআই বলে এখন কি ফার্স্ট আর লাস্ট বলছি না, এবার এটা বলেন এনটিএইচ, কি মানে এন্ড, এততম। সো বলে চাইল্ড বলেন, এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এবার আপনি প্রপার্টি ডিক্লেয়ার করেন। এখন যেটা হয়েছে এটার থেকে আপনাকে থেকে প্যারামিটার চাচ্ছে, তো এটার ফাংশনের মতো না বিষয়টা। তো এখানে আপনি বলে দেন 2 নাম্বারটা বলে দেন। তো 2 যদি বলে দেন তাহলে দেখেন 2 নাম্বারটা সিলেক্ট হচ্ছে, বুঝতে পারছি? তো আপনি যদি এখানে 3 বলে দেন বা 4 বলে দিলাম তাহলে 4 নাম্বারটা, তো 4টা সিলেক্ট হচ্ছে, বুঝতে পারছি? হ্যাঁ, কমা দিয়ে দিতে হবে। এটা বলতে পারেন, কি দিলাম বলেন তো, তাহলে শুধু বিজোড়গুলা। আর যদি ইভেন বলেন
তাহলে দুইটা, বুঝতে পারছি? এগুলো হচ্ছে ছোট ক্লাস। তো এগুলোর আরো কিছু বিষয় আছে, ঠিক আছে, একটু দেখেন। বেসিক জিনিসটা এটাই, যেভাবে কাজ করবে, ঠিক আছে। আর কাছে nth অফ টাইপ, ওইটা সিমিলারই এটার মতো করে কাজ করে। সো ক্লিয়ার? কার কোনো অসুবিধা? আচ্ছা, এখন যে বিষয়টা আসতেছে সেটা হলো জাস্ট এখানে নিয়ে আসলে হবে। এটা একটা অ্যানকর ট্যাগ দেই, এখানে একটা লিঙ্ক দেই, বলি হচ্ছে গুগল, তাই না? তো আমরা এখানে কিছুই রাখবো না, জাস্ট একটা হ্যাশ দিই, দিয়ে একটা ইউআরএল তৈরি করে ফেললাম। তো যদি এখানে আসি, এটা পাচ্ছি না? এই একটু খেয়াল করেন, এটা আমি আরো বড় করি, দেখা যায়? তো এটার উপর এসে আমি ক্লিক করে ধরে আসি, মাউসটা এখনো ছাড়ি নেই, মানে এটা এখনো ক্লিক করা অবস্থায়, বুঝতে পারছেন? এটা কালারটা কি হয়ে গেছে? রেড হয়ে গেছে না? আবার ছেড়ে দিলাম, এখন এটা এইভাবে আসতেছে। তো দেখেন, এখন আমার জাস্ট ক্লিক করে ছেড়ে দেওয়ার পরে প্রথমবার কালার মতো কি এখন কালারটা? না, এখন কালার চেঞ্জ হয়ে গেছে না? এটা আমি আর দেখাতে পারবো না, এটা অলরেডি ভিজিটেড বোঝাচ্ছে। সো আমি আরেকটা বানাই, আরেকটা না বানালে এটা বুঝতে পারবো। সো আমি দিই হচ্ছে, তো এখন বুঝতে পারবেন এই দুইটার কালার দেখলে। তো দুইটার কালার কি সেম দেখাচ্ছে? না, একটা একটু লাইট আর একটা একটু মানে হচ্ছে একটা ভিজিটেড কালার দেখায়। আপনারা এমনি এটা যদিও এত ভালো বোঝা গেল না, আর দূর থেকে তো আরো বুঝতে পারবেন না। সেটা হলো, হ্যাঁ, গুগলে সার্চ করলে বা একটা পেজ থেকে আপনি যখন একটা পেজে অলরেডি ভিজিট করে চলে আসেন, ওইটাকে একটু মানে একটু কেমন যেন দেখে না? হ্যাঁ। তো এই জিনিসগুলো ম্যানেজ করতে হয় এইভাবে। যেমন এই যে আমি এখানে লিস্ট করেছি, হোভার, ভিজিটেড, ফোকাস, অ্যাক্টিভ, এটা। সো কোন একটা এলিমেন্টের উপরে যখন আপনি যে মানে মাউসটা রাখবেন, তখন এটা হোভার, তাই না? মাউসটা নিচ্ছেন, যেমন এখানে। সো এখন মাউসটা আছে হলো এরকম ইয়া হয়ে আছে, এখানে নিলে কি হচ্ছে? এটা কার্সার চেঞ্জ হয়ে যাচ্ছে না, পয়েন্টার হচ্ছে না। সো এটা হলো হোভার, জাস্ট নিচ্ছি আর মানে সরাই ফেলতেছি, এই দুইয়ের মধ্যে এটা চেঞ্জ করতেছে। এক সেকেন্ড, হ্যালো, সেটা হলো অ্যাট্রিবিউট সিলেক্টর। ওকে, সো একটা জিনিস খেয়াল করেন, আমি এগুলো সব ফেলে দিই। তো একে যদি আমি এখন অ্যাক্টিভ ইয়া করি, সিলেক্ট করি, এবং যদি বলি যে যতগুলো এ আছে এদের কালার যেটা হবে গ্রিন, এতে করে কি হলো? এগুলো গ্রিন হয়ে যাবে, এটা তো স্বাভাবিক। এই দুইটা এ না, দুইটাকে সিলেক্ট মানে কিছু বললাম না, আমি জাস্ট এ বললাম, গ্রিন করে দিলাম, গ্রিন হয়ে গেল। এখন আমি এদেরকে সেপারেট করতে চাই, কিন্তু এখানে দুইটাই তো এইচটিএফ, তাই না? সো এখানে আপনার মনে হলো, যেমন আমি বলতে চাই abc.com, এটাতে ক্লিক করলে abc.com এ যাবে। আর এখানে একটা ভ্যালু দিলাম, বলতে চাই xyz.com, এরকমই তো হবে, ভিন্ন কিছুই হবে। তার মানে আমি বোঝাতে চাচ্ছি অ্যাট্রিবিউটের ভ্যালুর উপরে ডিপেন্ড করে আপনি এটাকে ভিন্ন করতে পারেন। আর একটা জিনিস খেয়াল করেন, এখানে হয়তো আপনি টার্গেট দিতে পারেন। টার্গেট একটা অ্যাট্রিবিউট না? তো এখানে আমরা কি বলবো? বুঝতেছি না মনে হয় নাকি? একেবারে থ লেগে গেছে, ক্লাস করে মজা হচ্ছে না আসলে। সো এখন একটা জিনিস দেখেন, তাহলে আমি এ বলছি সবাইকে সিলেক্ট করে ফেলছে, এ বলে সবাইকে সিলেক্ট করা যাবে না, যেখানে টার্গেট অ্যাট্রিবিউটটা আছে শুধু তাকেই চাই আমার। হতেই পারে কোনো একটা সিনারিও তৈরি হলো, তো সেই ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, থার্ড ব্র্যাকেট বলে এখানে আপনি যদি টার্গেট কথাটা নিয়ে আসেন, আর কিছুই করা লাগবে না, এর মাঝখানে এটা দিয়ে দেন, দিয়ে আপনি সেভ করেন। আউটপুটে কি আসে দেখেন, এটা ডিফল্ট আর এটা হচ্ছে আপনার সিলেক্ট করা। তার মানে এখন শুধুমাত্র তাকেই সিলেক্ট করতেছে যার মধ্যে টার্গেট অ্যাট্রিবিউটটা আছে, বুঝা গেল? তো টার্গেটের জায়গায় যদি আমি href দেই, তাহলে কি হবে? দুইটাই সিলেক্ট হবে, কারণ দুই জায়গাতে কি আছে? href আছে। সো দিলাম, আবার দুইটাই পাচ্ছে, ক্লিয়ার? সো শুধু href দিয়েও আবার দিয়ে ফেলছেন, তো অসুবিধা নেই। এখন চাইলে এটার ভ্যালু আকারে আপনি আবার ডিফাইন মানে ইয়া করতে পারেন, আলাদা করতে পারেন দুটার থেকে। সো আপনার মনে হলো যে এটার ভ্যালু হচ্ছে abc.com, যেটা, তাই না? সো এটা ক্লিক করলাম, এটা মনে হয় ভুল হয়েছে .com-টাতে, না শুধু abc দেই, .com স্টার হলে তো সব না, স্টার তো আছেই, স্টার। তাহলে এইটাই খুঁজতেছি যে আপনি যখন যেই ভ্যালুটা দিচ্ছেন, শুধু মানে অ্যাট্রিবিউট তো দিচ্ছেন, আবার সিমিলার অ্যাট্রিবিউট অনেক জায়গায় থাকতে পারে, তাহলে সেই অ্যাট্রিবিউটের ভ্যালু আকারে আপনি আবার চেঞ্জ করতে পারেন।
এখন একটা জিনিস একটু খেয়াল করেন তো, যদি অ্যাট্রিবিউট দিয়ে এভাবে সিলেক্ট করা যায় আর ক্লাসও যদি অ্যাট্রিবিউট হয় তাহলে সেটাকে এভাবে সিলেক্ট করা যাবে, তাই না? আমরা তো ক্লাসের ভ্যালু বলে বলে ডট দিয়ে দিয়ে করতে পারি, কিন্তু এখানে যদি আমি ক্লাস বলি এই অ্যাট্রিবিউটের জায়গায় ক্লাস বলতে পারি না, এবং সেই ক্লাসের কি নাম দিছি সেই নাম যদি এখানে বলে দিই ওটা সিলেক্ট হয়ে যাবে না? এটাও কিন্তু একরকম সিলেক্টর, ঠিক আছে? সো দুইটার মধ্যে জাস্ট একটু বলার জন্য, ক্লিয়ার এটা? সো সিলেক্টর ডান। সিলেক্টর নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? সো আমরা এটা এখন যেটা দেখবো এটা বক্স মডেল। সো বক্স মডেল কি? আসলে আমরা যে ডিভ দেখছি বা কিছু বক্স বলতে ব্লক লেভেল এলিমেন্ট, তাই না? সো ব্লক লেভেল এলিমেন্ট দিলে আসলে কোথায় কি হয়, মার্জিনটা কোথায় যায়, পেডিংটা কোথায় যায়, কিভাবে কি বিষয়, ওইগুলো নিয়ে একটা টপিক, সেটা হলো বক্স মডেল। সো আমরা যেটা করি প্রথমে একটা বক্স নিয়ে নিই, বক্স দিয়ে বক্স মডেল হবে। সো জাস্ট কিছুই বললাম না এটাকে, আমি এখানে আসি, বলতে চাই ক্লাস একটা বক্স নিতে পারি না? সো নিয়ে আমি বললাম হাইট 150 px এবং উইথ বলতে পারি, সো সেই ক্ষেত্রে এটাও 150 নিলাম, এবং একটা ব্যাকগ্রাউন্ড বলে দিই, সো দেখি কিছু পাইলাম কিনা। হ্যাঁ, এটা পাওয়া গেল না, এটা তো বড় না, যেহেতু 150 দিচ্ছি তারপরে এত বড় কেন হইলো, জুম করা, ঠিক আছে? সো খেয়াল করছি এটা একটু দেখেন, একটা এক্সপেরিমেন্ট করেন, এই জায়গাটা ছেড়ে দিল না এই পাশের থেকে, এটা আসলে কেন ছাড়ছে বলতে পারেন? বডি এই যে 8 পিক্সেলের একটা মার্জিন সে ডিফল্ট ভাবে নিয়ে নিচ্ছে, এটা কোনো ফাইল থেকে পায় না। দেখেন ইউজার এজেন্ট স্টাইল শিট, দ্যাট মিনস ব্রাউজার থেকে, এজেন্ট বলতে কি ব্রাউজার, ঠিক আছে? সো ব্রাউজার নিজে দিছে, ব্রাউজার নিচে দেওয়া আসলে ব্যাপারটা এরকম না, এটা হলো ওই বডির ডিফল্ট একটা ব্যাকগ্রাউন্ড থাকে, মানে মার্জিন থাকে। সো এগুলো যদি আমরা সলভ করতে চাই তাহলে এক রকমের সিলেক্টর আছে, যেমন কোনটার কীরকম ডিফল্ট আছে, কি আছে, আশেপাশে না আছে, এগুলো তো আমাদের অনেকগুলো খুঁজে বের করতে হবে। সো আমরা এমন একটা সিলেক্টর ইউজ করতে পারি যেন যত এলিমেন্ট আছে সবার উপরে অ্যাপ্লাই হবে। এটা কি বলে বলতে পারি? ইউনিভার্সাল সিলেক্টর, ইউনিভার্সাল সিলেক্টর। সো এটা দিয়ে হয় হলো স্টার দিয়ে, এখানে আপনি যদি কিছু বলেন এটা সকল এলিমেন্টের মধ্যে পাবেন, একেবারে বডি থেকে শুরু করে সব কিছুর মধ্যেই এটা অ্যাপ্লাই হবে। সো আমরা যদি বলি মার্জিন, সো মার্জিন 0 বলে দেই, তাহলে কি হবে? এই প্রবলেমটা সলভ হয়ে যাবে, মানে এই যে এই জায়গাটুকু যেটা দুই সাইড থেকে ফাঁকা আছে ওইটা আর থাকলো না, বুঝতে পারছি? সো এই ক্ষেত্রে আমরা যদি একটা H2 ইউজ করি, একটু খেয়াল করি, এটার অ্যাপ্লাইটা একটু দেখাই দিই। এটা একটা সিলেক্টর, এটা আমার ওখানে বলা দরকার ছিল। সো খেয়াল করেন আমি ওইটা দিলাম না, এটা না দিয়ে আমি এটাকে সেভ করলাম, করে এখানে যেটা পাচ্ছি এও একটু জায়গা ছাড়ছে, ওর কিন্তু একটা জায়গা ছাড়ছে, তার মানে এটাতে এক্সপেরিমেন্ট করলে আমরা দেখতে পারবো। এই দেখেন এই যে জায়গাটা দেখাচ্ছে এটা কি মার্জিন না? এই যে দুইটা মানে আলাদা করছে, যে এই যে ব্যাকগ্রাউন্ডটা ওখানে শেষ হয়েছে আর এতটুকু নিচে এসে কন্টেন্টটা শুরু করছে, তাহলে এই জায়গাটা কিসে নষ্ট করলো? মার্জিন। যদি এটা না থাকে তাহলে আমি আশা করবো এই টেক্সটটা এটার সাথে লেগে থাকবে। সো আমি এখানে আসি, এটাকে আবার রেখে আবার সেভ দেই। সো দেখেন কি হলো, একেবারে লেগে গেল না, তার মানে মার্জিনটা 0 হয়ে গেল। সো আপনি এখানে ক্লিক করেন, এই যে এখানে রাখেন, কোনো মার্জিন নাই। তাহলে একটা এলিমেন্ট ছিল বডি আর একটা ছিল H2, দুইটার নামই তো ভিন্ন, কিন্তু তারপরও কাজ করছে। কেন? আমি এটা ইউনিভার্সাল সিলেক্টর ইউজ করছি, মানে সবগুলোর জন্য ইউজ করছি, বুঝতে পারছি এটা? আচ্ছা, এরপরে আমরা এখানে আসার পরে আমরা এই যে এখানে যদি চাই কিছু কন্টেন্ট নিয়ে আসি, কন্টেন্ট। সো এখান থেকে যদি কিছু কন্টেন্ট নিয়ে আসি এখানে আমি, সো কন্ট্রোল এস, কি পাবো বলেন তো? দেখেন একেবারে মানে শুরু থেকে, যেখান থেকে শুরু হয়েছে বিষয়টা, ব্যাকগ্রাউন্ড যেখান থেকে শুরু হয়েছে ওখান থেকে কিছু কিছু টেক্সট একেবারে শুরু করছে, তাই না? কারণ সে শুরু করবে, কারণ তার বাই ডিফল্ট সব কিছু 0। তো আমরা যেটা করি এই বক্সটা একটু বর্ডার দিই নাকি? আচ্ছা বর্ডার না, আগে প্যাডিং দিই না? সবাই এটাই আশা করতেছে, মনে আমি এটাই দিব, যে প্যাডিং দিই। সো প্যাডিং এটা একটা প্রপার্টি, সিএসএস এর প্রপার্টি।
এটার মধ্যে কি হয় ইন্টিজার ভ্যালু দিতে হয় তাই না সো প্যাডিং আমরা দিলাম হচ্ছে 10 পিক্সেল সো 10 পিক্সেল প্যাডিং দেওয়ার পরে কি ঘটলো একটু দেখি খেয়াল করি যে ব্যাকগ্রাউন্ডটা রেখে সে কিছু জায়গা ছাড়ছে ব্যাকগ্রাউন্ডটা রেখে কিছু জায়গা ছাড়ছে ব্যাকগ্রাউন্ড সহ না ব্যাকগ্রাউন্ডকে নিয়ে কিন্তু সে সরে আসে নাই সে কি করছে শুধু তার কন্টেন্টটাকে নিচে ভিতরের দিকে নিয়ে আসছে এই ক্ষেত্রে নিচে থেকে কি করা যাচ্ছে ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে তো যখন ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে তখন আমি বলতেছি এটা যে জায়গাটা ছাড়ছে সেটা ভিতর থেকে ছাড়ছে তাই না তো আমার 100 পিক্সেল জায়গা যেটা মানে আমি যেটা নিছিলাম 150 সেটা হলো এই বক্সটা সো বক্সটার পরিমাপটা একটু খেয়াল করি বক্সটা হলো 150 সো এখন এটা কত আছে 170 আছে তাই না সো এটা কিভাবে বাড়লো আমরা প্যাডিং দিছি যে সো সেটা 10 তাহলে আমরা যদি এটা 150 হয় তাহলে ডান দিকে কত পাবে 10 বাম দিকেও 10 তাহলে কত হলো 70 হলো না আবার উপরের দিকেও 10 নিচের দিকেও 10 তাহলে 20 কি হলো এক্সট্রা পাওয়া গেল এটা আমি বুঝাচ্ছি এটা কিভাবে হয়েছে এটা আমি পরে আসতেছি আগে দেখি কোনটা কোথায় দিয়ে অ্যাপ্লাইটা হয় এটা হিট করে কোথায় সেটা আগে বুঝে বের করি সো এটাকে আরেকটু বাড়াই পরিমাপটা একটু বাড়াই তাহলে একটু মনে হয় বুঝতে সুবিধা হবে আমি 25 করে দিলাম সো প্যাডিং দিলাম 25 এই ক্ষেত্রে দেখেন আরেকটা কাজও করি সেটা হলো এই কন্টেন্ট তো আমি জাস্ট টেক্সটকে জাস্টিফাই করে দেই টেক্সট TEXT টেক্সট অ্যালাইন জাস্টিফাই সো তাহলে যেটা হবে ও এই পর্যন্ত আসবে তাই না এখন দেখেন টেক্সটটা এই পর্যন্ত শেষ হলো এই জায়গা থেকে লাস্টে দিয়ে কিছু জায়গা ছেড়ে দিল না আবার উপর দিয়ে কিছু জায়গা ছাড়ছে এদিকেও জায়গা ছাড়ছে নিচে দিয়েও ছাড়ছে তাহলে এই যে ভিতর দিকে যে জায়গাটা ছাড়তেছে এটা কিসে ছাড়তেছে প্যাডিং যত বেশি প্যাডিং দিবেন তত বেশি ভিতর থেকে জায়গাটা সে ছাড়তে থাকবে সো একটু খেয়াল করি প্যাডিং না কি এটা আমি বুঝতেছি না সো আমি এখানে আসবো এটাকে কি বলে বলতে পারি কেউ এটা কিন্তু একটা বক্স মডেল সো আমরা এইটাকে একটু ব্রাউজারটা চেঞ্জ করি তাহলে ওখান থেকে ভিউটা একটু ভালো পাবো আশা করতেছি সো এখানে আসি এই সেম জিনিসটাই সো একটু স্পেটে রিমাইন্ড করি তাহলে এই জায়গায় আছে না একটা কম্পিউটেড সো দেখেন এখানে একটা বক্স মডেল এই যে লেখাই আছে বক্স মডেল সো আমিও টপিকটা বক্স মডেল সো যেটা করছে সে আমি এটার উপরে যাই একটু সিলেক্ট করলাম তো দেখেন একটু ওখানে যে কালারটা আর এখানে একটা কালার আছে না মিলছে পার্পল কালার বুঝা যায় নাকি দেখতেছি না পিছন থেকে এখন এটা দেখতেছি তো দেখেন এটার উপর আমি যখন মাউস রাখতেছি আমাকে চারিপাশ থেকে এরকম পার্পল কালারটা দেখাচ্ছে এবং এটার মাঝখানে লেখা আছে প্যাডিং তাই না তার মানে যেই জায়গায় এই কালারটা দেখাবে আপনাকে বুঝতে হবে ওই জায়গাটা হচ্ছে প্যাডিং বুঝা গেল এবং যে জায়গাটা এরকম ইয়েলো কালার দেখাবে ওইটা বুঝতে হবে আপনাকে মার্জিন এই যে নাম বলা আছে মুখস্থ করা লাগবে না আর যেটা ব্ল্যাক দেখাবে ওইটা বোঝা যাবে বর্ডার ক্লিয়ার সো আমরা বাকিগুলো অ্যাপ্লাই করে একটু আসি আচ্ছা এটা একটু প্রথমে বলে নেই যেটা কিভাবে কাজ করে প্যাডিং যেটা আছে সেটা আসলে মূলত কাজ করে হলে এইভাবে এটা হলো শর্ট ফর্ম একেবারে শর্ট ফর্ম মূলত ব্যাপারটা এরকম ছিল প্যাডিং এই যে এইভাবে সো প্যাডিং টপ মানে উপর থেকে প্যাডিং ছাড়বে সো প্যাডিং টপ আপনি বলতে চান 25 পিক্সেল সো দিতে পারেন দিয়ে যখন আপনি সেভ দিচ্ছেন সো দেখবেন আপনার আউটপুট এরকম যে দুই সাইড দিয়ে লেগে গেছে কিন্তু উপর থেকে কিন্তু ছাড়া মানে ছেড়ে আছে ওখানে লেগে যায় নাই একটু জুম করি এটাকে নামাই দিই সো দেখেন উপর থেকে কিন্তু সে ঠিকই মানে জায়গাটা ছেড়ে দিয়ে আছে কারণ টপ যে বলছি আর যদি বলেন যে নিচে দিয়ে তো ছাড়ছে নিচে দিয়ে ছাড়ে নাই নিচে দিয়ে যেটা হয়েছে নিচে দিয়ে টেক্সটই শেষ হয়ে গেছে আমার বুঝতে পারছি সো এরপরেরটা আসেন আমরা বলতে চাই প্যাডিং রাইট সো রাইট আমরা বলতে চাই 20 এটা কম দিলাম সো কি হয় একটু দেখি এটা একটু বুঝি জাস্ট প্যাডিং এর ক্ষেত্রে বুঝলে মার্জিনটাও সহজ দেখছেন তাহলে এদিক দিয়ে পারলো না তাহলে কি করলো যে রাইট থেকে কিছু জায়গা ছাড়লো বা ছাড়ে বলে আর বাড়লো বলে যাই বলি তাহলে রাইট থেকে হলো মানে রাইটে অ্যাপ্লাই করলো বিষয়টা সো আবার আসি নিচে বলি হচ্ছে প্যাডিং বটম নিচের দিকে সো ওখানে আমি বলতে চাই আবার 15 সো 15 পিক্সেল বললাম ভালো কথা সো এবার একটু রিফ্রেশ করি এটা নিচের দিক থেকে মানে যতটুকু কন্টেন্ট আসার কথা ছিল এর থেকে আবার কি করছে 15 পিক্সেল সে অ্যাড করছে এবার আসেন আবার প্যাডিং লেফটে এসে বলেন আবার 25 জাস্ট আমি র্যান্ডমলি দিলাম এটার সাথে কোনো সরি 15 এটা কোনো মিল রাখার জন্য বলে নেই সো এক এক দিকে দিলাম তাই না সো আমি এখানে যদি রোলে আসি আর এখানে যদি আমি এই বক্সের উপরে দাঁড়াই দেখেন আমার সবগুলো দেখাচ্ছে না
যে প্যাডিং টপ, প্যাডিং লেফট এরকম দেখাচ্ছে তো, সবগুলো আমরা পাচ্ছি। ক্লিয়ার? আচ্ছা, এখন আপনার মনে হতে পারে এইভাবে এতগুলো আলাদা আলাদা কেন লিখবো, ঠিক আছে? এটাকে কোনো শর্ট ওয়ে আছে কিনা? সো জাস্ট শর্ট হ্যান্ড রাইটিং একসাথে এই যে এই কাজটাই করবে। আলটিমেট কম্পাইলিং কোনো সিস্টেম কোনো চেঞ্জ হবে না, বাট আপনার আমার লেখার একটু সুবিধা করতে পারে এইভাবে। যদি আমরা এইভাবে লিখি যে প্যাডিং, তো প্যাডিং বলে আমি জাস্ট 4টা ভ্যালু দিয়ে দিই। প্রথমটার জন্য 25, পরেরটার জন্য 20, তারপরেরটা হলো 10, তারপরেরটা 15। এই যে কথাটা বললাম না, এবার দেখেন এটাকে আমি অফ করে দেই। এটা বুঝি কিভাবে কমেন্ট করলাম? তো এটা শর্টকাট। যখন সেভ করতেছি একই কিন্তু আউটপুট। এখন দেখেন ওগুলা কেটে দিছে আর এটাকে অ্যালাউ করছে, ঠিক আছে? সো একটু পরে নেই, নিয়ে এসে দেখেন এখানে একটা জিনিস আসছে না, মানে এই যে এরর মতো এই জায়গাটা একটু এরর দেখাই। দেখেন ওই আলটিমেট সেইভাবে কিন্তু কাজ করছে। ওটা যদিও কেটে দিছে, আমি ওগুলো ফেলেই দিই একেবারে। ভাবতে পারেন যে আমি এখানে দেওয়াতে মনে আসছে, আপনাদের সাথে বিশ্বাস নেই, যে কোনো কিছুই ভাবে বসতে পারেন। তো এখন দেখেন নাই, কিন্তু আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন আলটিমেট সেইভাবে কিন্তু কাজটা করছে, কিন্তু আমার লিখতে সহজ হয়েছে। এখন প্রশ্ন হলো কোনটা কিসের কাজে হলো, এটা আমি কিভাবে বুঝতে পারবো? হ্যাঁ, এটা একটু বোঝার জন্য টেকনিকটা হলো যে আমরা এটা ক্লকওয়াইজ করতে থাকি। সো এটা উপর থেকে শুরু হয়েছে একেবারে টপ, তাহলে টপের পরে ঘড়ি কিভাবে ঘুরে? রাইট। সো নিচ যেটা সেটা হলো রাইট, দেন বটম, তারপরে লেফট। বুঝতে পারছি? একেবারে সহজ কনসেপ্ট। তো যা কিছু বলছি এই সব কিছুই আবার মার্জিনের ক্ষেত্রেও। এই জায়গায় প্যাডিং এর জায়গায় যদি আমি মার্জিন লিখি, সেম একই কনসেপ্ট, একই কিছু, একই একেবারে লেফট রাইট বটম আবার একইভাবে শর্ট ফর্ম এটা করা যায়। এটাকে আরেকভাবে লেখা যায়, প্যাডিং প্যাডিং বলে আমি যদি এরকম বলি যে 25 পিক্সেল আর এদিকে বললাম 15 পিক্সেল, দুইটা বললাম, তখন তো 4টা বলছিলাম, এবার দুইটা বললাম। এবার কি করবে? এবার একটু খেয়াল করেন, এটাকে আমরা আবার টপ ওয়াইজ বানাই। টপ বটম বটম এইভাবে না, মুখস্থ না বিষয়টা, বলে বলে করি। সো এটা প্রথমে টপ, তাই না? টপেরটা নিল, তারপরে আসলো রাইট, সো 15 নিল। এবার সে যখন বটম খুঁজতেছে তখন দেখে আর নাই, পরে আর নাই, কারণ দুইটাই তো। সে আবার রিটার্ন করে প্রথমটাতে আসতেছে, তখন এটাকে আবার নিচ্ছে, তাহলে 25। তারপর আবার রাইটে আসছে, সো রাইটে তো আবার পরেরটা যাওয়ার কথা, সো পরেরটা গেল 15 পাইলো। তাহলে আলটিমেট কি দাঁড়াইলো? উপরে আর নিচে প্রথমটা, আর দ্বিতীয়টা হলো রাইটে আর লেফটে, তাই না? এটা বুঝি নাই কে কে? এটা কি ভোট করতে হবে না। সো এটা কিন্তু একটা আরেকটা কাহিনী আছে, সেটা হলো আরো এইভাবে লেখা যায় যেভাবে আমি প্রথমে লিখছিলাম। আপনি যদি এইভাবে লিখে দেন, তো এইভাবে যদি লিখেন তাহলে কি হবে? চারটাই এখান থেকে নিবে, সো সব দিকে সমানভাবে এটা চেঞ্জ করবে। ক্লিয়ার? তাহলে লেফট রাইট আপনি যেই বলেন না কেন, এই ক্ষেত্রে দেখতেছেন ওই ডানে বামে হলো দুইটা দুইটা করে দিলে আপনি এইভাবে চিন্তা করবেন, সিঙ্গেল দিলে 4টা একই সাথে, আর যদি 4টা আপনি ইন্ডিভিজুয়াল লিখে দেন তাও হবে, আবার যদি সবগুলো পয়েন্ট বলে বলে দেন তাও হবে। ক্লিয়ার? সো এই সবগুলো বিষয় মার্জিনের ক্ষেত্রেও একই, ওই দিকে আমি গেলাম না, ঠিক আছে? প্যাডিং দিয়ে শেষ করলাম। সো আমাদের কিছু প্যাডিং লাগবে, সো প্যাডিং এর কোনটা থাকবে? শর্টটাই থাকুক, এগুলো ফেলে দিই না। আচ্ছা, এরপরে থাকতেছে বর্ডার। আমরা নিতে পারি বর্ডার, বর্ডার বলে আমরা 15 পিক্সেল বলে বুঝাচ্ছি, ঠিক আছে? এখন বর্ডারটা হয় দুই রকম না, অনেক রকমই হয়। সো এরকম ড্যাশ ড্যাশ হয়, আবার সলিডও হয়, আবার অনেক সময় ইমেজ ইউজ করতে হয়, বিভিন্ন আছে। তাহলে এটা কি টাইপের বর্ডারটা আপনি কি টাইপের দিবেন সেটা বলে দেন। তো আমি আপাতত সলিড নেই, সলিড বলে আপনাকে এটা কি কালার, যদি আপনি কোনো কালার না দেন তাহলে বাই ডিফল্ট কি করবে সে? ব্ল্যাক নিয়ে নিবে, তাই না? ওই যে ব্ল্যাক নিয়ে নিল। ক্লিয়ার? এটা বর্ডার হয়েছে। সো আমি আবার একটু ইন্সপেক্ট এলিমেন্ট করি, করে একটু দেখেন আপনি, এই যে এখানে ক্লিক করি, সো দেখেন সে কি কি করছে, অনেক কিছুই করছে। সো সেই ক্ষেত্রে একটু দেখেন বর্ডার টপ স্টাইল সলিড, তার মানে এই যে সলিড এই বিষয়গুলো কিন্তু এক একটা কি স্টাইল। তাহলে আমি এটাকে আলাদা করে বলতে পারতাম বর্ডার বটম স্টাইল সলিড না, বর্ডার স্টাইল অন্যটা, সেক্ষেত্রে সেটা চেঞ্জ হইতো। তাহলে প্রত্যেকটার আবার ইন্ডিভিজুয়াল কি হইতে পারে? সেকশন হইতে পারে। সো এখানে যেমন দেখেন ইমেজটা যদি আমরা এখানে নেই নাই, ওগুলো একটু অ্যাডভান্স, বাট উইথের ক্ষেত্রে দেখেন আমি একটা ভ্যালু বলে শেষ করে দিছি 15 পিক্সেল, তার মানে এই 15 পিক্সেল টপেও আছে, রাইটেও আছে, লেফটেও আছে, বটমেও আছে। সো এইগুলোকে দেখেন সে আবার ইন্ডিভিজুয়াল এখানে কিন্তু ওইভাবে নিছে। তারপরে আমরা এখানে যদি কালার দেই নাই, সেই ক্ষেত্রে সে যেটা করছে কারেন্ট কালার নিছে। কারেন্ট কালার বলতে বোঝায় মানে আগের কালারটা ইনহেরিট করে নিছে, বুঝতে পারছেন?
তো সেই টেক্সট কালার যেটা ছিল মানে সবগুলো ডিফল্ট থেকে মানে একটা কালার দেখা থাকে ওটাকে কারেন্ট কালার করে ইনহেরিট করে করে নেয়। সো আপনি যদি নিজে কোনো কালার বলে দেন সেটাই নিবে। সো আমরা বলে দেই একটা কালার কোড বলে দেই, এরকম কিছু একটা বলে দিলাম। এই যে আমি কালার কোডটা ব্যবহার করলাম এটা কি কোড বলতে পারি কেউ? হেক্সা কোডের শর্ট ফর্ম এটা, ঠিক আছে? 6টা হওয়ার কথা ছিল, 6টা না হয়ে 3টা হয়েছে, বুঝতে পারছি? তো বিভিন্ন কালার কোড আছে, আপনি যখন মানে ইয়া করবেন তাহলে দেখবেন যে বিভিন্ন কালার কোড দেখাবে, বলতে হয় HTML কালার কোড। তো দিলে বিভিন্ন ওয়েবসাইট আসে বা বিভিন্ন রকম। আর ফটোশপ থেকে যখন আমরা কাজ করি তখন এই কোডটা ফটোশপ থেকে নেওয়া যায়, বুঝতে পারছেন? তো এখানে বিভিন্ন রকম এই যে এটা হলো হেক্সা কোড। RGB একটা বিষয় আছে, RGB হলো রেড, গ্রিন আর ব্লু, এই তিনটা সমন্বয়ে মূলত সবগুলো কালার তৈরি করে। সো এইগুলো আমাদের বেশি ব্যবহার হয়, আর এটা এখন খুব বেশি ব্যবহার হয় না, এটা আমিও জানি না। সো এটা দিলেও যে আউটপুটটা আসবে এই যে এটা, আবার এটা দিলেও সেই একই আউটপুটে আসবে, ক্লিয়ার? আচ্ছা এগুলো আসবে একটু আমি পরে দেখাই, আগে বক্স মডেলে শেষ করি। তাহলে বর্ডার পাইলাম। এবার একটা জিনিসটা খেয়াল করেন, আমাদের আসলে আউটপুটে বর্ডার যেটা আসছে সেটা কিন্তু পেডিং এর বাইরে আসছে না, পেডিং এর বাইরে, মানে তাহলে পেডিং হলো ভিতরে জায়গা থাকবে, তার বাইরে হলো বর্ডারটা থাকবে। আচ্ছা আরেকটা বিষয় আছে সেটা হলো মার্জিন। সো মার্জিনটা নেই এখান থেকে। সো মার্জিন বলে যদি আমরা আবার 20 পিক্সেল একটা মার্জিন বলি, সেম এটা শুধু 20 বলা মানে কি সব দিকে 20 বলে ফেলছি আমি। আবার যদি দুইটা করে বলতাম সেটাও হইতো। সো একটু কিন্তু জায়গা ছেড়ে দিল, এটা একটু ভালো বোঝা যাবে যদি আমি এটার মতো আরেকটা এলিমেন্ট তৈরি করি পাশে, তাই না? সো ঠিক করা দরকার নাই, আমি জাস্ট এটা নিচে নিয়ে আসি। তাহলে একটা জিনিস খেয়াল করেন, এটা নিচে আরেকটা এলিমেন্ট আসছে। এই যে দুইয়ের মধ্যে যে গ্যাপটা, এই দুইয়ের মধ্যে যে গ্যাপটা মানে একটা বক্স থেকে আরেকটা বক্স মানে বাইরে থেকে যে দূরত্বটা, এটা তৈরি করতেছে কে? মার্জিন। সো আমরা একটু খেয়াল করি, আমাদের এত মুখস্থ করা বোঝার দরকার নাই, আমি তো অনেক সময় থাকবো না, কিন্তু আপনাকে বুঝতে এটা সহজ করে দিবে, বুঝতেছেন? সো আপনি এটার উপরে ধরবেন, ধরে এই এটার সাথে কম্পেয়ার করবেন, এটার থেকে আমি এটাতে দেখাই, এটা বেশি সুবিধা। সো একটু ইনস্পেক্ট এলিমেন্ট করি। সো এই ক্ষেত্রে এই যে কম্পেয়ার, এটাতে যখন যাবেন, তখন আপনি যখন এটাতে ধরতেছেন সে দেখাচ্ছে ওইটার মার্জিন আসলে কোনটুকু। যখন এখানে বর্ডারে যাচ্ছেন সে ওখানে সিলেক্ট করে দেখাচ্ছে কোনটুকু এটার বর্ডার, কোনটুকু এটার প্যাডিং, কোনটুকু এটার কন্টেন্ট, ঠিক আছে? সো এই বিষয়গুলো একটু ক্লিয়ার কনসেপ্ট থাকলে হবে কি যে আপনি বুঝতে পারবেন আপনি কখন মানে প্যাডিং ইউজ করবেন, কখন মার্জিন ইউজ করবেন। এবং এটা বেশ একটা কমন প্রশ্ন, আপনাকে যে কোনো সময় প্রশ্নটা জিজ্ঞেস করতে পারে যে কেউ যে কখন মার্জিন আর কখন প্যাডিং। তাহলে ভিতর থেকে যখন জায়গা ছাড়তে হবে তখন প্যাডিং, আর বাইরে থেকে হলেই মার্জিন। মার্জিন যেটা করে সেটা হলো ব্যাকগ্রাউন্ড সহ সরাই ফেলে, মানে ব্যাকগ্রাউন্ডকেও বসতে দেয় না, ব্যাকগ্রাউন্ড সহ সরাই ফেলতেছে। আর প্যাডিং ব্যাকগ্রাউন্ড ছাড়া মানে ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট করে সরে। তাহলে মানে কি হলো, ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আলটিমেট থাকে, তাই না? আমি যখন এখানে প্যাডিং বাড়াচ্ছি একটু খেয়াল করেন, সো সেই ক্ষেত্রে কিন্তু মানে ব্যাকগ্রাউন্ডের উপরে কিন্তু কোনো রকমের কোনো কিছু হচ্ছে না। সো ব্যাকগ্রাউন্ডটা থাকতেছে, দেন কন্টেন্টটা হচ্ছে, তার মানে আমি বুঝতে পারতেছি। আর মার্জিন যদি বাড়াই সেই ক্ষেত্রে এটাকে সহজ সরাই নিচ্ছে, তার মানে ব্যাকগ্রাউন্ডও থাকতে পারতেছে না সহজ হচ্ছে। সো এই ধরনের কিছু জাস্ট পার্থক্য বিষয় আছে, ক্লিয়ার? সো এটা নিয়ে হয়ে গেল আমার বক্স মডেল। বক্স মডেলটা হ্যাঁ উইথ তো পারবে। এটা আমি শুরু করছিলাম কত দিয়ে, 150 দিয়ে না, এখন তো এটা অনেক বেশি, এটা এখন চলে আসছে প্রায় 292 বাড়তেছে, প্রতিটা এলিমেন্টের জন্যই বাড়বে। সো ক্লিয়ার? ওকে, এরপরে আরেকটা বিষয় চলে আসি, যেহেতু আমার কাছে অলরেডি মার্কআপ করাই আছে, আমি এটা দিয়ে ফ্লোট করে ফেলতে পারি। অপস পারবো না? সো দুইটা বিষয় আসছে, একটা হলো বক্স আর একটা হলো এটাও বক্স। তো আমি এটাকে বক্স 2 করে ফেলি, আর এটার ক্ষেত্রে আমি এই জিনিসগুলো ফেলে দিই না, আমি ফ্লোটে যাচ্ছি। সো এই টপিকের যতটুকু মনোযোগ দরকার ছিল আমার হয়ে গেছে, এই বুঝতেছি তো না? আচ্ছা, সো বক্স, এই ক্ষেত্রে বক্স পাচ্ছি, এখানে একটা বক্স 2 পাচ্ছি। সো আমি যেটা করি, এখানে বক্স 1 নামে একটা ক্লাস তৈরি করি, এখানে আমি আরেকটা ক্লাস দিতে পারি, দিতে পারি না এরকম কিন্তু পসিবল। একটা ক্লাসে আপনি একাধিক নাম ইউজ করতে পারেন, সবাই ইন্টিগ্রেট করবে, সো যেটার মধ্যে যা বলা থাকবে সেটা হবে। সো আমি এখানে যেটা করি, এখানে ওই বক্সটাকে রিপিট করি আর বক্স 2কে আলাদা করে চিন্তা করি। তাহলে বক্সের জন্য এই যে যেহেতু এখানে বক্স ক্লাসটা আছে, এখানেও বক্স ক্লাসটা আছে, সেহেতু এই সকল প্রপার্টিগুলো দুইটার মধ্যে কমনলি পেয়ে যাবে, বুঝতে পারছি? এই ক্ষেত্রে আমি এখানে গ্রুপ না করে এখানে ডুপ্লিকেট করলাম,
হইতেই পারে, অথবা আমি এটাও পারতাম এই ক্লাস 1 বক্স 1 এবং বক্স 2 কে ডুপ্লিকেট করে এখানে যদি কমা দিয়ে বলে দিতাম তাও সেম কাজটাই হইতো, কিন্তু আমি সেটা করি না। আমি ব্যাকগ্রাউন্ডটা আলাদা করব, ব্যাকগ্রাউন্ডটা আর এখানে রাখবো না, কমনে ব্যাকগ্রাউন্ড থাকবে না, আমরা দুইটাকে আলাদা করে ব্যাকগ্রাউন্ড করতে চাই। সো ডট বক্স 1 যেটা আছে এখানে যদি আমি ব্যাকগ্রাউন্ডটা কি বলি, সো ব্যাকগ্রাউন্ড বলে আমি একটা কালার নিয়ে আসি এখান থেকে। সো এরকম কিছু একটা কালার দিতে চাই, তাহলে একটা কালার পেয়ে গেলাম কার জন্য, বক্স 1 এর জন্য পেয়ে গেলাম। সো এটাকে ডুপ্লিকেট করে আমি যেটা করতে চাই বলবো হচ্ছে বক্স 2 এবং একটা কালার কোড নিয়ে আসি। সো এদিক থেকে একটা কালার নেই, ঠিক আছে নিশ্চয়ই। ঠিক আছে। সো একটা আউটপুটে দেখে আসি। সো দেখেন সেভ করে নিই HTML-টা মনে হয় এটা আসলো না, সহজ না বিষয়টা। সো আমি যেটা করি এখন মনে হলো দুই জায়গায় একটু প্যাডিং দরকার, তাহলে আমি কোথায় দিব, এই জায়গায় দিয়ে দিই, তাহলে দুই জায়গায় পেয়ে যাবে, এটা সহজ হলো না বিষয়টা। সো প্যাডিং দিয়ে দিই 15 পিক্সেলের জন্য একটা প্যাডিং দিলাম। সো আর কি আছে দেখি, তাহলে কিন্তু পাইলো, এটা কিন্তু অনেক বড় না বিষয়টা, এরকম একটু জুম করে নিলাম। ওকে, তাহলে ঠিক আছে বিষয়টা। সো ফ্লোট শিখবো আমরা, আমরা আসলে দেখতে চাই এখানে কি ঘটনাটা ঘটছে। আপনি যখন এখানে আসতেছেন, সো বক্স 1 কে যখন ধরতেছেন দেখেন তার হাইট উইথ মানে 180 180 কিন্তু বলতেছে, তাই না? তাহলে সে কেন তাকে এই পাশে বসতে দিল না? 180 যদি তার হয় তাহলে এখানে তো অনেক জায়গায় অ্যাভেলেবেল, তাহলে সে কেন দিল না? আমরা আগের দিন শিখছি যে সে নাকি পুরো জায়গাটা দখল করে। সো পুরো জায়গা দখল করে দিকে নিচে যে আসে সে নিচে বসে, এখানে তো সে পুরো জায়গা দখল করে নাই, সে মাত্র করছে 180, তাহলে কেন এরকম হলো? উত্তরটা হলো সে শুধু পুরো জায়গাটা দখল করে এরকমই না, বরং সে কিন্তু একটা নিউ লাইনও প্রিন্ট করে। এটা বলি নাই আমি মিসেছে, তাহলে এই নিউ লাইনের ব্যাপারটা কিন্তু সে তার এখনো কাটে নাই। তো সে নিউ লাইন প্রিন্ট করাতে ব্যাপারটা এরকম হয়েছে। আপনি যদি চান এটাকে এখানে বসাবেন তাহলে বসাইতে পারবেন, কিন্তু একটা টেকনিক ইউজ করতে হবে, সেটা কি ফ্লোট। সো আমরা ফ্লোটটা করে দেখি, ফ্লোটের ব্যবহারটা। সো ফ্লোটটা আমরা এটা করি। সো প্রথম যেটা হইছে এটাতে ফ্লোটটা ইউজ করি, ফ্লোট লেফট। তাহলে ফ্লোট লেফট যদি আমি এটাতে করি কোনো পার্থক্য কিছু হইলো? হ্যাঁ হইছে, যে কি হলো, এই এটা থেকে ব্যাকগ্রাউন্ডটা চলে গেল দ্বিতীয়টা থেকে, কিন্তু এই দেখেন এটাতে ব্যাকগ্রাউন্ড আছে, এটাতে ব্যাকগ্রাউন্ড নাই, মানে সরি দুইটাতেই ব্যাকগ্রাউন্ড আছে, বাকি আমি যদি রিফ্রেশ করি, খেয়াল করেন ভালো করে, এটা কিন্তু ফ্লোট। সো একবারই বোঝার কোনো চান্স পাবে না। সো এই অবস্থায় আছে, আমি যেই রিফ্রেশ করতেছি যেটা হয়েছে এটা হারায় যাচ্ছে, ব্যাকগ্রাউন্ডটা হারায় যাচ্ছে। কেন হারায় যাচ্ছে? ফ্লোট মানে কি আসলে, কেন ফ্লোট দেওয়াতে পরের জিনিসটার উপরে এইভাবে ইফেক্ট করলো, অথচ আমি বক্স 2 তে কিছুই করি নাই। আবার দেখেন আমি এটাকে অফ করে দিলাম। সো এই জায়গাটা যখন আসলো, ঠিক আছে, একটা নিচে আরেকটা আছে, ব্যাকগ্রাউন্ড সহ আছে, কন্টেন্ট সহ আছে, নাকি কোনো অসুবিধা আছে? এতটুকু কোনো অসুবিধা নাই। যেই আমি এখানে একটা ফ্লোট দিচ্ছি, দেন এরকম ঘটনাটা কেন ঘটলো, তাই না? এটা নিচে কেন চলে গেল, মানে এটা নাই হয়ে গেল কেন? আসলে কি নাই হয়ে গেল না নিচে চলে গেল, এই জিনিসটা আমরা দেখে আসি। সো এটা দেখার জন্য আমি একটা টিউটোরিয়াল তৈরি করে দেখছি, এটা থেকে একটু দেখি, এটা একটা ভিডিও, এখানে একটা বিষয় দেখব। সো দেখেন এটা একটা ওয়েব পেজ, বলবেন যে এটা আবার কেমন ওয়েব পেজ? সো আমরা এই যে উপরের থেকে যে ভিউটা আছে না, এই যে এই আয়তক্ষেত্রটা, আমরা মূলত এই দিক থেকে একটা পেজের দিকে তাকাই থাকি। সো আমি যেহেতু ফ্লোট বেস দেখাবো, সো আমি কি করলাম, আপনার এই ব্রাউজারটাকে একটু তুলে ধরলাম, ঠিক আছে? সো তুলে ধরলে যেটা হয় আমরা দেখি দুইটা, প্রথমে এই কয়েকটা বক্স নেই, একটা দুইটা তিনটা এরকম 4টা ডিফল্ট বক্স দিলাম, যারা কি করলো একটা একটা নিচে বসলো, তাই না? সো যখন আপনি একটাতে ফ্লোট দিচ্ছেন তখন কি ঘটনাটা ঘটে? সো ফ্লোট মানে কি? ফ্লোট মানে ভেসে ওঠা, তাই না? ফ্লোটিং। সো ফ্লোট মানে ভেসে ওঠা, সো এটা ভেসে উঠবে। তাহলে এই দেখেন সে যখন নিচে থেকে উপরে ভেসে উঠলো, তাহলে নিচের জায়গাটা কি খালি হয়ে গেল না? জায়গাটা খালি হয়ে গেল। তাহলে আলটিমেট কি ঘটবে? পরবর্তী যে কন্টেন্ট গুলো আছে সেগুলা ওর জায়গাটা দখল করবে, ওই জায়গায় যেয়ে বসতে চেষ্টা করবে, ঠিক আছে? তাহলে ওরা কি করছে, ওই জায়গায় চলে গেছে। এখন আমরা মূলত দেখতেছি এইভাবে, যখন আমরা এইভাবে দেখতেছি তখন দেখতেছি এটা নিচে চলে গেছে, আলটিমেট ওই ব্যাকগ্রাউন্ডটা আছে এবং সেটা নিচে চলে গেছে। ওইটার প্রমাণ আমি এইভাবে দেই যে এইটাকে হাইট উইট আমি বাড়াই দিই, এখানে যদি 150 ছিল, সো আমি এটাকে নিয়ে ওভাররাইড করে আমি বলি হচ্ছে তুমি হলো 180 এবং 180, তাই না? যদি
এই এটা কোনটা যেটাকে আমি হারাই ফেলছি, এটাকে আমি একটু বড় করলাম। যদি এটা সত্যি সত্যি থেকে থাকে তাহলে আমি আশা করব এই যে আছে, বুঝতেছি? তাহলে এখানে যে ঘটনাটা দেখানো হয়েছে যেটা নিচে চলে যায়, তাহলে আলটিমেট এটা নিচে চলে গেছিল, হারায় যায় নাই, নাই হয়ে যায় নাই, বিষয়টা এরকম না, আছে বাট নিচে চলে আসছে, যেহেতু এটা ফ্লোটিং, এটা ভেসে উঠছিল। সো সেকেন্ড যেটা হচ্ছে, আমরা আরেকটা এলিমেন্টকে যখন আমরা প্লট করতেছি নিচেরটা, তখন কি ওঠে, সেটাও ভেসে উঠবে। সো যখন ভেসে উঠবে তখন কি করবে, সে যে তার পাশে বসতে পারতেছে। এবার নিচে থাকা অবস্থায় পাশে বসতে পারলো না, কিন্তু উপরে উঠলে পাশে বসতে পারে, এটা কেন? উত্তরটা হলো, সে যে তার নিজের জায়গা ধরে রাখে, যখন সে নিচে যাচ্ছে এবং ওখানে থেকে তার জায়গাটা ধরে রাখছিল, যখন এটাকে প্লট করে আমি উপরে তুলে দিছি তখন সে আর জায়গা ধরে নাই, সব জায়গা ছেড়ে দিছে সে, বুঝতে পারছেন? যখন সে এখানে নিচে বসা ছিল তখন এই এটা তো বোঝা যায়, আমি না বললেও তো বোঝা উচিত যে যদি এটাকে প্লট আমি না করি তাহলে কি করতেছে, যে যার যার জায়গায়, যে যার যার জায়গায় মানে কি তার জায়গাটা সে ধরে আছে বলেই তো যার যার জায়গায় বলতে পারছি। কিন্তু যদি আমি এটাকে প্লট করি তাহলে সে কিভাবে তার নিচে যায় বসতেছে, দ্যাট মিন্স সে কি করতেছে, তার জায়গাটা ছেড়ে দিচ্ছে। সে যদি জায়গা ছেড়ে দেয় তাহলে ওই নিউ লাইন, তারপরে সামনের জায়গা ধরা, পিছনে এগুলো কিছুই নাই, সবকিছু ডিসেবল, ঠিক আছে? এখন মানে আর এই ধরনের বিহেভিয়ার তার মধ্যে নাই, কারণ সে তো জায়গা ধরে নাই। জায়গা ধরে রাখলে না কতটুকু জায়গা ধরে রাখছে সেটার পরিমাপ, তাই না? এই যদি জায়গায় ধরে নাই তার মানে সে জায়গাটা ছেড়ে দিছে। তো জায়গা যদি ছেড়ে দেয় তাহলে আমরা যদি পরবর্তী এটার মধ্যে কি আসে, এই প্লট লেফট করি, ব্যাকগ্রাউন্ডে গেল কেন, কন্টেন্ট সহ তো যাইতে পারে। কন্টেন্ট সহ যাবে না। হ্যাঁ, এটা ভালো প্রশ্ন ছিল, আমি আসতেছি এটাতে, কন্টেন্ট আসবে না। সো একটা জিনিস খেয়াল করি, আমি আগে এখানে একটা প্লট ইউজ করি। সো প্লট, এটা তো আমরা লেফট বলি প্রথমে, এটাকে লেফট রাইট যেটাই বলি। সো এই ক্ষেত্রে যেটা হয়েছে, সে কিন্তু পাশাপাশি এসে বসতে পারছে, এই যে এটার মতো করেই কনসেপ্ট, ঠিক আছে? তো বাকি জিনিসটাও সেম, ওটা তো আমার আর দরকার নেই, বাকি এটা বুঝতে এই জায়গাটা এনাফ। প্রশ্নটা সুন্দর যে ব্যাকগ্রাউন্ড কেন চলে গেল, কন্টেন্ট কেন গেল না? কন্টেন্টের কিন্তু একটা অবস্থান আছে, কন্টেন্ট বসবে মানে এখানে যদি ব্যাকগ্রাউন্ড না থাকতো তাহলে কি টেক্সট থাকতে পারতো না? টেক্সট কি ব্যাকগ্রাউন্ডের উপর ডিপেন্ডেন্ট না, তাহলে টেক্সট নিজেও কিন্তু বসার একটা জায়গা থাকায়, তাই কি না? এবং আপনি মনে করতেছেন বা আমি যেটা ধরে নিলাম যে এখানে সে ডিভের ভিতরে আছে, বক্স 2 এর ভিতরে, তাই না? বক্স 2 কিছুই বুঝি না আমি, জাস্ট এখানে এসে যদি এরকম কিছু কন্টেন্টকে আপনি রাখেন, এটা কি থাকবে না? তার কি একটা অবস্থান আছে না? অবস্থান হারায় নাই, অবস্থানটা হারায় নাই, কারণ তাকে তো তখনও প্লট করেন নাই আপনি, ঠিক আছে? প্লট করছেন হচ্ছে তাকে, সে জাস্ট ভেসে উঠছে, তার নিচে চলে যাওয়াতে আমরা দেখতেছি না, ব্যাকগ্রাউন্ডও কিন্তু হারায় নাই। আমি এটাকে যখন এই যে হাইট উইডথ বাড়ায় দিলাম তখন দেখতে পারতেছি না, তার মানে ব্যাকগ্রাউন্ডে হারায় নাই, সবই আছে বাট নিচে চলে গেছে। প্রশ্ন হলো কন্টেন্ট কেন গেল না? কারণ কন্টেন্ট তার নিজের জায়গাটা ধরে রাখবে, কন্টেন্টে ওটার সাথে কোনো কম্পেয়ার করে নাই, কন্টেন্টের জায়গা ঠিক আছে, বুঝতে পারছি? তাহলে হাইট উইডথ যারা আছে তার উপর আমরা যখন এরকম প্লট অ্যাপ্লাই করলাম তখন দেখলাম ভেসে গেল, ঠিক আছে, সে তার মতো করে যায় পাশে জায়গা পাইছে। এখন যদি আপনি কোনো একটা প্লট যদি না দেন, যেমন এটা তো এটার ক্ষেত্রে তাহলে কি লাভ হলো? আপনি তো বলতে পারেন এটা তো প্রথমে এখানে ছিল, প্লট লেফট করার পরে এখানেই আছে, কি লাভটা হলো? এবার লাভটা বুঝতে পারবো। সো আমরা এটাকে সেভ করলাম, এখানেও আমরা কি দিতে চাই, মানে এটা তো কিন্তু প্লট লেফট দেওয়া হয়েছে অলরেডি, ঠিক আছে? সো এবার এটাকে একটু অফ করে দেই, কারণ যেহেতু এটা তেমন কোনো লাভ হয় নাই। সো যদি দেই তাহলে কি ঘটে, তাহলে সে তাকে আবার নিচে ফেলে দিচ্ছে, তাকে নিচে ফেলে দেয় নাই, বরং সে তার নিজের জায়গায় আবার ফিরে আসছে, যে আমার এই জায়গাটা পুরোটা, বুঝতে পারছেন? সো এটা কাজ করতেছে না কিন্তু। তাহলে এটাকে যদি কাজ করাইতে হয় আপনাকে তার আগেরটাকে জায়গা দেওয়াইতে হবে। সো জায়গা দেওয়াইতে হলে আপনি এখানে কি করবেন, প্লট লেফট বলবেন। ক্লিয়ার? প্রশ্ন আরেকটা আছে, সেটা হলো আমি একটু সিনারি তৈরি করে নেই, যেমন এখানকার থেকে এই হাইট উইডথটা অফ করে দিতে পারি কি? এটা কার হাইট উইডথ অফ করলাম? বক্সের। ওকে, সো এটাতে অফ করে দিই না, আমাকে একটু বুঝতে দেন না, এখানে লাগবে, কারণ কন্টেন্টের যদি না থাকে তাহলে তো সবই চলে যাবে। সো এগুলো আমি একটু ডুপ্লিকেট করলাম। তো দেখেন, খেয়াল করেন বিষয়টা, দুইটা কন্টেন্ট নিছি আমি, ঠিক আছে? এই যে একটু খেয়াল করেন, এই তো বিষয়টা, তাদের ইন্ডিভিজুয়ালি যেহেতু হাইট উইডথ দেওয়া হয়েছে তাই তারা ইন্ডিভিজুয়াল পাইছে, তখন পাইছিল একটা সেন্টার জায়গা থেকে দুজনে ভাগ করে নিছিল, এখন যার যার হাইট উইডথ আছে এতটুকু, আর কিছু চেঞ্জ করি নাই আমি। এখন যেটা আমি বলতে চাই সেটা হলো এই প্লটটা অফ করে দিলাম, এই প্লটটাও অফ করে দিলাম,
দেওয়ার পরে কি হচ্ছে, এরা নিচে নেমে যাবে, এটাই তো ভালো কথা। এখন আমি যেটা করতে চাই সেটা হলো এই যে বক্স যেটা কমন ছিল এখানে এসে একটা ব্যাকগ্রাউন্ড প্রপার্টি দিতে চাই, ঠিক আছে? আমি বলতে চাই লাইট গ্রিন, তাই না? তো একটু দেখি কি হলো, লাইট গ্রিন এর কোনো ইয়া নাই, লাইন হইতে পারে, না থাকতে পারে, ওটা ব্লুটা তো দিয়ে ফেলছে, আমি এখান থেকে নিয়ে নিই, এরকম কিছু একটা দিই। এই বুঝতেছি তো না, এটা কি হলো, সেভ করি নাই কিছু, এটাকে সেভ করা হয় নাই, এটাকে সেভ করা হয় নাই, থেকে কি নিচ্ছে, এই ব্যাকগ্রাউন্ডটা পাচ্ছে না কেন? এটা প্রায়োরিটি বেশি না ও আচ্ছা, মানে ইয়া পাচ্ছে, ঠিক আছে, এটা আচ্ছা আমি ইয়াটা দেই, কিন্তু তারপর তো পাওয়ার কথা ছিল, মানে এমন কি যে এটা নিচে আছে, নিচেও থাকলে হবে না, তো প্যাডিং তো দেওয়া আছে। সো খেয়াল করেন, মার্কআপটা একটু বোঝার চেষ্টা করেন, যে আমি যেটা করছি সেটা হলো আমার এই দুইটা এলিমেন্টকে একটা প্যারেন্টের মধ্যে নিয়ে নিলাম, ঠিক আছে? কারণ এই দুইজনকে আমি কি করতেছি, প্লট করতেছি, এবং তারা তাদের নিজের জায়গায় ঠিক আছে, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই, এবং এটা আমি এখান থেকেই হোক, এটা এখান থেকে না হোক, আমি মনে হয় একটু ভুল করে ফেলছি, সেই জন্য প্রবলেমটা হয়েছে, এটার আমার এখানে দরকার নেই। এই তো না আগের মতো না বিষয়টা? সো এখন যেটা করতে চাই, আমি প্যারেন্ট ক্লাসটাকে ধরতে চাই। সো প্যারেন্ট ক্লাসটাকে ধরলাম, ধরে এদের মধ্যে এসে আমি একটা কাজ করতে চাই, আমি বলতে চাই ব্যাকগ্রাউন্ড। সো কি ব্যাকগ্রাউন্ডের কালার দেব সেটা আমাকে এখান থেকে নিতে হবে। প্যারেন্ট কোথায়, সেভ হয় নাই? সো দেখেন আমি ব্যাকগ্রাউন্ডটা পাচ্ছি, ঠিক আছে, ভালো কথা, এটা পাওয়া উচিত ছিল এবং সবকিছু ঠিকঠাক আছে। এবং আপনি বুঝবেন যেহেতু আমি উইথ সেট করে দেই নাই, সেহেতু সে পুরো জায়গাটাই দখল করছে। তো আমি চাইলে এটাকে উইথ সেট করেও দিতে পারি, দিয়ে মার্জিন 0 অটো করে মাঝখানে নিয়ে আসতে পারি, ইত্যাদি ইত্যাদি। এখন জাস্ট একটু খেয়াল করেন, প্যারেন্টের কিন্তু নিজস্ব কোনো উইথ হাইট কিছুই নাই, ক্লিয়ার? এই বোঝার চেষ্টা করেন, যাদের মাথা, আবার বলতেছি যে প্যারেন্ট ওর মধ্যে এই ডিপ দুইটা আছে, ঠিক আছে? কোন দুইটা? কি কি যে হয়, তাহলে বক্স 1 এবং বক্স 2 এই দুইটা ডিপ কার মধ্যে আছে? প্যারেন্টের মধ্যে আছে, ভালো কথা। এই ক্ষেত্রে দেখেন প্যারেন্টের নিজস্ব কোনো কি নাই, হাইট উইথ নাই। কিভাবে বুঝতে পারলাম? এখান থেকে তো বুঝতে পারলামই, এবং এখান থেকেও দেখেন সে যে জায়গাটা পাইছে সেটা তার কন্টেন্ট পরিমাণ জায়গা। আমার যদি কোনো কারণে এই বক্স 2 এ যদি কমে বাড়ে, এটা থেকে ওই যে দেখেন কমে, তাহলে প্যারেন্টও কমতেছে, তাই না? তার মানে ওর নিজস্ব কোনো হাইট উইথ নাই, সে তার চাইল্ডের হাইট উইথ দিয়ে চলতেছে। তার মানে চাইল্ড যদি বেশি হাইট নেয় তাহলে তারও হাইট বেশি, চাইল্ড যদি কম নেয় তাহলেও তারও হাইট কম। ওকে, তার মানে চাইল্ডের যা করে তার উপরেই থাকে। সো চাইল্ড যেটা করছে সে প্লট করে ফেলছে, দুইটা চাইল্ডই প্লট হয়ে গেছে। সো এবার দেখেন ম্যাজিকটা, সো যেটা হয়েছে আমার ব্যাকগ্রাউন্ডটাও চলে গেছে, ক্লিয়ার? কেউ কেউ মনে করবেন ওভারফ্লো দেন হয়ে যাবে, বাট কেন আমি ওভারফ্লো দিব সেটা হলো মানে প্রশ্নটা। আর ব্যাকগ্রাউন্ডটা যদি আমি ফিরিয়ে নিয়ে আসতে চাই, বা কেন ব্যাকগ্রাউন্ডটা চলে গেল, সো সেটার সলিউশনটা হচ্ছে আমরা এর ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে না, সো একে আপনি বলেন ওভারফ্লো হিডেন, ক্লিয়ার? সো ওভারফ্লো হিডেন বললে আমি আবার ব্যাকগ্রাউন্ডটা পাচ্ছি, এবং ততটুকুই পাচ্ছি যতটুকুর কন্টেন্ট। এটা যখন নিচে ছিল তখন বেশি ছিল, সো নিচে ছিল, এবং সে উপরে ছিল এখন চলে যায়। কেনই চলে গেল আবার কেনই আসলো, যদি বুঝেন বা আপনার যদি বুঝে সিএসএস করার ইচ্ছে থাকে তাহলে বুঝেন, আর নতুবা দরকার নেই, কারণ আমি বেশ জটিল কিছু কথা বলতে চাইতেছি। সো আপনার মর্জির উপরে ছাড়লাম, আমি আর কোনো রিপিট চাইবো না কিছু। ঘটনাটা হলো এটা দুইটাই ভেসে উঠছিল, ঠিক আছে? তাহলে আপনি কিছু একটা চাদর বিছাইলেন, তার মধ্যে কিছু জিনিস রাখলেন,
সো চাদরটা ঠিক থাকবে, তাই না? রাখছেন, সো কাজ বুঝে আছে। কিন্তু ওটার মধ্যে যদি কোনো জিনিস না থাকে, ওটা যদি সবকিছু আপনি উঠায় এরকম উপরে রাখেন, তাহলে নিচে থেকে ওই চাদরটা চলে গেল বা বাতাসে উড়ে নিয়ে গেল, সো চলে গেল ব্যাকগ্রাউন্ড, তাই না? বিষয়টা তো এরকমই ঘটলো। ফ্লট করাতে ওভারফ্লো হিডেন মানে ফ্লট করাতে ব্যাকগ্রাউন্ড চলে যাওয়ার সাথে কি সম্পর্ক? আলটিমেট ব্যাকগ্রাউন্ড যে আমি দিব, একটা কন্টেন্টকে তো দিতে হবে, সেই কন্টেন্টের হাইট উইথ আপনি দেন নাই, দিচ্ছেন কি বলছেন চাইল্ড, তোমার চাইল্ড যতটুকু ততটুকুই তোমার হাইট, ওকে। এবার চাইল্ড কি করছে, উপরে উঠে গেছে, তাহলে তার তো আর কোনো অস্তিত্বই নাই, তো সেই ক্ষেত্রে সে নাই হয়ে গেছে। এবার নাই হওয়াটা ক্লিয়ার, নাই হওয়াটা উচিত ছিল, সে তাই হয়েছে নাকি, নাকি প্রবলেম করছে? ওকে, যারা বুঝেন তাদের জন্য আমার কথা। দ্বিতীয় যে বিষয়টা হলো ওভারফ্লো হিডেন দেওয়াতে সেটা আসলো কেন? ওভারফ্লো হিডেন এটার বাংলা যদি আমি করি, অতিরিক্ত হয়ে গেলে হাইট হয়ে যাওয়া, নাই হয়ে যাওয়া, এটাই তো বোঝায়। তাহলে এটার সাথে ব্যাকগ্রাউন্ডের কি রিলেশন, তাও তো বোঝা যায় না। ওভারফ্লো হিডেনের মূল কাজটা কি সেটা আগে একটু বানাই। আমি এটা প্রশ্নের উত্তরটা এখানে পজ করলাম। এরপরে নিচের দিকে একটা ডিপ তৈরি করার চেষ্টা করি। আমি একেবারে বাইরে, এটা হলো চাইল্ড প্যারেন্টেরও বাইরে, এই দেখেন আমি প্যারেন্ট থেকেও বের হয়ে আসলাম, এখানে রাখলাম, এখানে সব ক্লাস মুছে দিয়ে জাস্ট এবিসি নামে একটা ক্লাস তৈরি করলাম, এবং এই ক্লাসের আমি একটা হাইট দিয়ে চাই, এবিসি ক্লাস দিলাম, এবং এর একটা হাইট দিলাম, বলতে চাই আমি 100 পিক্সেল, এবং উইথ বললাম হচ্ছে 100 পিক্সেল, এবং এটার ব্যাকগ্রাউন্ড দরকার নাই, জাস্ট একটা বর্ডার বলি, বর্ডার 1px সলিড রেড বলে দিলাম, এবং বললাম, এবং কিছু বললাম না, জাস্ট আমি আরো কিছু কন্টেন্ট বাড়াই, এমন হতে পারে কন্টেন্টগুলো বাড়াইলাম, ঠিক আছে? সো এবার একটু খেয়াল করেন, আমি ওভারফ্লো হিডেনের কাজ দেখাচ্ছি, আমি আর কিছু দেখাচ্ছি না, ওকে? সো দেখেন 100 পিক্সেলের যে বক্সটা সেটা হলো এটা, এখান থেকে বেশ কিছু কন্টেন্ট বাইরে গেছে, ওভারফ্লো হয়েছে, তাই না? ওভারফ্লো হয়েছে, আপনি চাচ্ছেন না যে এটার বাইরে কোনো কিছু দেখা যাক, দ্যাটস ওয়াই আপনি ইউজ করবেন ওভারফ্লো হিডেন। ক্লিয়ার? সো আপনাকে কি সুবিধা করতেছে সে কি করতেছে, আপনার এই বক্সের বাইরে এসে আর কোনো কিছুকে শো করাচ্ছে না, হাইড করে দিচ্ছে, তাই না? এটা ছিল এটার স্পেসিফিক কাজ। এটা আপনার ওভারফ্লো হিডেন ওখানে কিভাবে কাজ করলো, এটার উত্তর আমি দেব। সো একটা জিনিস খেয়াল করেন, তাকে হাইড করতে হবে, এটা হলো তাকে কাজ দেওয়া হয়েছে, কিন্তু কখন হাইড করবে? যদি ওভারফ্লো হয়, কতটুকু গেলে ওভারফ্লো হবে সেটা তাকে জানতে হবে না? তার মানে 100 পিক্সেল হাইটের বেশি গেলে আমাকে ওভারফ্লো করতে হবে। 100 পিক্সেল কথাটা কিন্তু সে জানে, কোথা থেকে নিচ্ছে, আপনার ডিপ থেকে নিচ্ছে সে, বুঝা যায়? তাহলে ওভারফ্লো হিডেন তার কাছে ডাইনামিকলি এই মেসেজটা আছে যে কতটুকু গেলে পরে ওভারফ্লো হাইড করতে হবে, কতটুকু হাইট আছে সেটা তাকে জানতে হবে। যদি এটা না জানে তার হাইট কতটুকু, সে কতটুকু গেলে পরে হাইট করবে, এটা সে বুঝতে পারবে? এই বুঝতেছি, আপনি বুঝতেছেন যে কেন এটা হাইট হলো? বা আমি যদি এই জায়গায় আসি, এবিসি ক্লাসের হাইট যদি বাড়াই, তো সেটা শো করতেছে, সে ডিসপ্লে করতেছে, তাহলে সে জানে না হাইট কত? অবশ্যই জানে। এবং এটা কমাইলে, যদি আমি আরো কমাইতে একবার নিচে নিয়ে আসি, সে হাইট করে দিচ্ছে, তার মানে সে জানে হাইটটা কত। ক্লিয়ার? আচ্ছা, এই জায়গায় ব্যাকগ্রাউন্ড চলে গেছিল কেন? হাইট নাই সেই জন্য। কারণ কতটুকু পর্যন্ত হবে, কারণ ওখানে কন্টেন্ট নাই, কন্টেন্ট তো নাই, কন্টেন্ট না থাকাতে তার যেটা ডিস্টার্ব হয়েছে, হাইট নাই হয়ে গেছে। কারণ আলটিমেট একে কিন্তু কোনো হাইট দেওয়া হয় নাই, প্যারেন্টকে কোনো হাইট দেওয়া হয়েছে? যদি হাইট দেওয়া হইতো তাহলে কি হইতো? তাহলে দেখেন, তো আপনি হাইট দিচ্ছেন আর বলতেছেন 300 পিক্সেল হাইট, দেন আপনি এটাকে কি করলেন, অফ করে দিলেন। এবারও দেখেন আপনার প্রবলেম সলভ, যে এখন এই ব্যাকগ্রাউন্ড চলে যাওয়ার মতো কোনো প্রবলেম নাই, ব্যাকগ্রাউন্ড আছে। তাহলে ব্যাকগ্রাউন্ড থাকে কখন? যখন হাইট থাকে, তাই না? একটা এলিমেন্টের অস্তিত্ব থাকে, ফ্লট করার ফলে দুইটাই ভেসে উঠছে আর কোনো অস্তিত্বই নাই হয়ে গেছে, দ্যাটস ওয়াই সেটা হাইটকে খুঁজতেছে, দেখছে হাইটও নাই, সো সেই নাই, বুঝা গেল? এবার ওভারফ্লো হিডেন যখন দিলেন, সে তাকে খুঁজে বের করতে হবে কতটুকু গেলে পরে আমি হাইট করব, তাই না? এই কতটুকু সে ডাইনামিকলি খুঁজতেছে যে এর মধ্যে কি কি কন্টেন্ট আছে, কন্টেন্টের ম্যাক্সিমাম হাইট কত, কোন কন্টেন্টের ম্যাক্সিমাম হাইট কত, যত ততর পরে যে আমাকে হাইট করতে হবে। তাহলে তার থেকে আমি হাইটটা পেয়ে গেলাম না?
বুঝতে পারছি? সো এইভাবে আমি এটাকে সলভ করছি। দ্যাটস ইজ এ টেকনিক। এটা কিন্তু আসলে এটা ওয়ে না বা ওভারফ্লোর সাথে ব্যাকগ্রাউন্ডের কোনো সম্পর্ক নাই। ক্লিয়ার এটা? সো এটা ক্লিয়ার হওয়া চাই। অনেকেই বুঝেন আমি জানি, অনেকের বোঝার দরকার নেই। ক্লিয়ার এটা? সো এখন আমি আসি এটাকে আরেকটু আগাই। সো এটাকে আমি এটা রুলসে রাখি। সো এই ক্ষেত্রে যেহেতু দেখেন আমি এখানে স্ট্যাটিকলি যদি 300 বলে দেই তাহলে তো 300ই থাকতেছে। এই ক্ষেত্রে আমার কন্টেন্ট বড় হবে ছোট হবে, আমি এটাকে আবার যেন আরেকভাবে ম্যানেজ করতে হবে। সো সেই জায়গাটা আমি ওর কাছ থেকে হেল্প নিয়ে এটাকে অফ করে দিয়ে আর বাকি সব ঠিক আছে। সো আমি যদি বলতে চাই এবং এই ডিপটা ফেলে দেই, এটার আর দরকার নাই। সো এটা যদি আলটিমেট না থাকে কোনো সমস্যা নাই। তো সব মিলে আমার যেটা তৈরি হয়েছে সেটা হলো এরকম কিছু একটা। ক্লিয়ার? HTML সেভ হয় নাই। ওকে, ওভার মানে ফ্লোটের কনসেপ্টটা এতটুকুই ডান। ক্লিয়ার? সো সেকেন্ড যেটা সেটা হলো আমরা পজিশন করি। ওকে, তারপরে ডিসপ্লে অলরেডি আমি মনে হয় করে ফেলতেছি। ঠিক আছে, কিছু কিছু জায়গায় ডিসপ্লে ইনলাইন ব্লক বা ব্লক ইউজ করলে হয়ে যাবে। সো এই ক্ষেত্রে যেমন আমরা এটা আমি আলাদাভাবে দেখাই, ডিসপ্লে প্রপার্টিটা আলাদাভাবে দেখাই, এখানে আর আসতেছে না ওরকম। পজিশনে আসি। সো পজিশন জিনিসটা কি দেখেন, পজিশনের জন্য আমার এই মার্কআপটা লাগবে। সো আমি এটা ফেলতে যাচ্ছি না। এটা হলো তার প্যারেন্ট, এটা হলো তার একটা চাইল্ড, এটা হলো তার আরেকটা চাইল্ড। অপস, দুইটা চাইল্ড না? সো ভালো কথা। আমি যেটা করতে চাই, একে বলতে চাই যে এবার আর ফ্লট না। সো ফ্লটটাকে অফ করে দিই, অফ না ফেলেই দিই। সো ফ্লট ফেলে দিলাম। যেটা হবে আশা করি নিচে নিচে সবাই বসে যাবে, তাই না? এরকম হবে না? বাট আমি এবার তাকে অন্যভাবে কন্ট্রোল করব। বলবো যে প্যারেন্ট যাকে তাকে বলবো পজিশন রিলেটিভ, পজিশন রিলেটিভ বলে দিলাম। আর একে কি বলবো বলেন তো? পজিশন অ্যাবসলিউট। এটা হলো লিঙ্ক, হলো রিলেটিভ মানে রিলেশন থেকেই, যে আমি কার সাপেক্ষ নিয়ে কাজ করব, আমি যে লড়বো ডানে যাব না বামে যাব এটা কার সাপেক্ষে। সো আমি এখন যে জায়গাটায় বসে আসছি আমি বলতেছি মিডলে আসছি। কেমনে? এদিক থেকে সমান জায়গা ছাড়ছি, এদিক থেকে সমান জায়গায় আমি দুইটা দেয়ালের মাঝখানে চিন্তা করতেছি, তাই না? সো কার কি অবস্থান হবে তার একটা পার্শিয়াল অবস্থান তো লাগবে, তার একটা পজিশন লাগবে। সো এই ক্ষেত্রে আমার এই যে বেগুনি কালারের যে ব্যাপারটা ছিল এটাকে আমি প্যারেন্ট বানাইছি এবং তার সাপেক্ষে ওকে আমি কিছু কাজ দিতে চাচ্ছি। সো আমি যদি এটাকে ইয়া করছিলাম, সেভ করছিলাম, যদি এতটুকু এই অবস্থায় সেভ করি তাহলে কি ঘটবে? সেম, ওটা চলে গেছে, তাই না? চলে যায় নাই, কোনো কিছুই চলে যায় নাই। সো আমরা যেটা করতে চাই, দেখেন একটু বোঝার চেষ্টা করেন। এই প্রপার্টিটা কমন। সো এটা আমার আপাতত দরকার না, এটা নিচে থাকুক, অনেক নিচে। ধরে নিয়ে না যে এখানে কিছু হচ্ছে। গুরুত্বপূর্ণ জায়গাটা হলো এইটা। সো প্যারেন্টকে আমি বলছি পজিশন রিলেটিভ, আর তার ভিতরে যে চাইল্ড ছিল বক্স 1 এবং বক্স 2, তার মধ্যে একজনকে বলছি পজিশন অ্যাবসলিউট। এটা যদি না বলতাম তাহলে কি হতো একটু খেয়াল করেন। একটা স্টেপ করে আগাই। আমি চেষ্টা করতেছি ম্যাক্সিমামটা বুঝাইতে, বাট সবাই বুঝতে পারবো না, এটা আমি জানি। ঠিক আছে, এই লাইনে যে কারা আছেন আমি পরে খুঁজে বাইর করবো, কারা কারা যে বুঝতেছে না এই জিনিসটা আমি পরে বাইর করবো। তাহলে দেখেন যদি আমি অ্যাবসলিউট না বলি তাহলে নিচে নিচে আছে, এটাকে বলি স্ট্যাটিক পজিশন। আমি যেভাবে লিখতেছি, যেই জায়গায় লিখতেছি, যেটার পরে লিখতেছি সেটাকে সেটার পরেই প্রসেস করতেছে। ওই যে HTML এর মতো লাইন টু লাইন প্রসেস করে না, এটা অনেকটা ওরকম। সো এটা করে দিয়ে আমাকে কি করতেছে, স্ট্যাটিকলি একটা পজিশন তৈরি করে দিয়েছে। এখন আমি বলতেছি না, তোমার পজিশন হবে অ্যাবসলিউট। অ্যাবসলিউট বলার সাথে সাথেই সে কি করছে, প্যারেন্টের সাপেক্ষ চিন্তা করছে, প্যারেন্ট কোথায় আছে। সো প্যারেন্ট কতটুকুতে আছে। আমি একটা জিনিস খেয়াল করাই আপনাকে, এটাকে এখানে না বলে বক্স 2 তে বলে দিই। এবার দেখেন বক্স 2 কি করে। বক্স 2 কে আমি এখানে বলি যে BOX2, বুঝতে পারছেন? বক্স 2 এর জায়গায় কিন্তু বক্স 2 লেখা আছে। ওকে, সো এটাকেও সেভ দিয়ে আমি এবার যদি রিলোড করি, দেখেন এখানে আছে কোনো বক্স 2 লেখা কত কথা। তার মানে এবার কন্টেন্ট এবং বক্স সহ কোথায় চলে গেছে, ওইটার নিচে চলে গেছে। ক্লিয়ার? আসলে নিচে উপরে কোনো বিষয় না, নিচের উপরে বিষয়টা আমি পরে বুঝাচ্ছি। আসল ঘটনাটা যেটা ঘটছে সেটা হলো প্যারেন্ট যেখান থেকে শুরু হয়েছে ও ওখান থেকে যায় বসবে। যদি প্যারেন্ট এরকম যায় বসে, এরকম বক্স, এটা হলো প্যারেন্ট আর এরা হলো দুইজন চাইল্ড, এরকম যে কোনো জায়গায় বসছিল, আমি যেইটাকে অ্যাবসলিউট বললাম সাথে সাথে কি করবে, সে উঠে এসে এখানে এসে বসবে। বুঝতেছেন? যদি আমি সবাইকে অ্যাবসলিউট বলি, সবাই একজন আরেকজনের উপরে যায় বসে বসে এই জায়গাটা এসে জড়ো হতে থাকবে। সো তাই করি। সো আমি
এটাকে অ্যাবসলিউট বলছি, এটাকে অ্যাবসলিউট বলি, বলতে পারি না? বলতে পারি? পজিশন অ্যাবসলিউট। সো দুইটাকেই বললাম, দুইটা বলার পরে যেটা হয়েছে সব নাই হয়ে গেছে, ঠিক আছে? নাই কেন হলো এটা খুঁজে বের করি। এখানে ওভারফ্লো হিডেন আছে, এটা দেওয়া ছিল ফ্লটের ক্ষেত্রে, ঠিক আছে? এটা আমার এখন লাগবে না। তাহলে কি দাঁড়াইলো? ওই দেখেন বক্স 2 যেটা এটা এর উপরে, কেন দুইটা লেয়ারে কিন্তু ওখানে যায় বসছে, এই যে এটার মতো, এই উদাহরণের মতো। তার মানে এ ওখানে এখানে আছে, এ ওখানে এখানে, দুইই এখানে এই জায়গায় বসায়, দুইটা বক্সই ওখানে বসছে এবং একজন আরেকজনের উপরে। আমি যদি চাই ওটাকে উপরে নিয়ে আসতে পারবো, এটাকে নিচে নিতে পারবো। দুইটা লেয়ার হয়েছে, এখন আমরা ফটোশপে লেয়ার করি না, তো উপরে নিচে করা লাগে না, এটাও সেম ওই কনসেপ্ট করি। সো আমরা এখন যেটা করতে চাচ্ছি সেটা হলো একে বলে দিব যে না তুমি ডিফল্ট ভাবে টপ 0 লেফট 0 করছো, তাই ওখানে গেছে। টপ 0 লেফট 0 না, টপ 0 লেফট 0 মিনিং আমি বলি। টপ 0 মানে হচ্ছে তুমি উপর থেকে 0 পিক্সেল জায়গা ছেড়ে দাও। টপ 0 মানে হচ্ছে তুমি উপর থেকে টপ 0 পিক্সেল জায়গা ছেড়ে দাও। এটাকে আসলে বাংলা ভাষা যদি বলি, তুমি উপর থেকেই শুরু করো, কোনো জায়গা ছাড়া দরকার নেই। এরকম হলো না? 0 পিক্সেল ছেড়ে দাও মানে কি সবার শুরুই হবে উপর 0 থেকে, তো দ্যাটস ওয়াই এটা 0 থেকে শুরু হয়েছে। অন্যদিকে আমি এখানে বলতে চাই লেফট 0, এটা বলার কিছু নাই, এটা বাই ডিফল্ট এটাই সেট হয়েছে এবং দুইটার ক্ষেত্রেই হয়েছে। সো আমি দুইটাতেই কপি করি, দুইটা কপি না করি আউটপুট দেখি নাথিং। তার মানে আমি এটা দেওয়ার পরে যেটা হয়েছে আগে থেকে এটাই দেওয়া ছিল। ক্লিয়ার? এবার ভালো লাগবে যদি আমি ব্যাপারটা এরকম নিয়ে আসতে চাই যে লেফট না বলে রাইট বলি, লেফট না বলে রাইট বললাম। তাহলে এবার দেখেন একটা জিনিস বের হয়ে আসছে। তাহলে দুইটা বক্স ছিল, এবার আমি যখন তাকে বলছি যে তুমি বক্স 2 তুমি রাইট 0 করো, দ্যাটস ওয়াই সে কি করছে এই জায়গায় চলে আসছে। বুঝতে পারছেন? এই পুরো ব্যাপারটাই কিন্তু প্যারেন্টের উইথের সাথে রিলেটেড। প্যারেন্টের যে উইথ থাকবে, কারণ আমি ওখানে কোনো উইথ দেই নাই, সেহেতু সে পুরো উইথ দিছে এবং বক্সের সাথে ইয়ে করতেছে। আমি যদি এটার ডিভাইস বড় ছোট যাই করি না কেন, তারা কিন্তু সব সময় ওই 0 থেকে 0তেই আছে। এই ক্ষেত্রে আমি যেটা করতে পারি সেটা হলো আমি এই প্যারেন্টের একটা ম্যাক্সিমাম উইথ বলে দিতে পারি, তাই না? তো উইথ বলে দেই হচ্ছে 600 পিক্সেল বলে দেই। তো 600 পিক্সেল উইথ বললাম। তাহলে এই পর্যন্ত ছিল 600। এটা আমি একটা ব্যাকগ্রাউন্ড দিব নাকি একটা বর্ডার দিয়ে দিই। তো বর্ডার দিলেই আশা করি বুঝতে পারবেন। সো বর্ডার প্যারেন্টের তো ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে 1px সলিড রেড। এক সেকেন্ড আমি আসতেছি একটা করে। এই দেখেন, তাহলে তখন যে কাহিনীটা হয়েছিল এখনো সেটাই আছে, ঠিক আছে? এখনো যে সরে গেছে তা না, ঠিক আছে? পজিশন করা কোনো জিনিসকে উঠায় নিয়ে আসার মতোই। বাট ফ্লট যেমন লেফট রাইট দুইটা জায়গায় কাজ করে, আর এখানে আপনি 4টা কোণা মানে পুরো সব জায়গায় বসাইতে পারবেন, এই সুবিধাটা শুধু পাবেন। কিন্তু আলটিমেট এটাও উঠে গেছে, এও নিজের জায়গায় নাই, তাই না? সো নিজের জায়গায় যদি না থাকে, আপনার চাদরের উপরে যদি কোনো জিনিস কোনায় কোনায় না বসায় রাখেন, সেটা সোজা থাকার কথা না, সেটাকে উড়াই নিয়ে চলে গেছে, সেজন্য এটা চলে গেছে। বুঝতে পারছি? এটার সলিউশন আছে, সলিউশন আমি পরে দিচ্ছি। বাট এখন যেটা হয়েছে, এই ডিপটাকে আমরা আরেকটা কাজ করি, এখানটাতে মার্জিন 0 অটো করতে পারি না? মার্জিন অটো করলে কি হবে গন্ত? এটা মাঝখানে আসতেছে, সো এটা ঠিক আছে। তার মানে হচ্ছে এই যে দুইটা বক্স 1 এবং বক্স 2, এটাকে কোথায় কে কোথায় থাকবে এই জিনিসটা কিন্তু ক্লিয়ার। সো আরো কাজ করি, এখানে আমি উইথ নিচে তো হাইট নেই, তাহলে আরো সুবিধা হবে। তাহলে আমি যে অন্য অন্য কোনায় কোনায় যে যাচ্ছে, মানে এটাকে চাইলে যে আপনি এখানেও বসাইতে পারবেন, এখানেও, মাঝখানে, ডানে বামে, এইটা একটু এই সিনারিওটা তৈরি করি। সো এই ক্ষেত্রে আমি এখানে বলি হচ্ছে 700 পিক্সেল। সো এখন যদি হাইট বলে দিছি, সো এখন এটা আবার মানে পুরো জিনিসটা আসবে হাইট মিসিং, ঠিক আছে? ওইটা উঠে আসছিল, এরও কোনো ইয়া ছিল না, ওভারফ্লো তো আগেই অফ করা ছিল। সো এখন দেখেন আমি যেটা চেষ্টা করতেছি, সো আমার মনে হতে পারে এটাকে আমি এখন নিচে নিয়ে আসবো, ঠিক আছে? উপরে নিয়ে আসবো, কোথায় নিয়ে যাব? সো আপনার যেখানে খুশি সেখানে নিয়ে যেতে পারেন। মনে হলো এটাকে আমি এই জায়গায় নিয়ে আসতে চাই, তাহলে কি করতে হবে? সো এটা হলো বক্স 1, আচ্ছা বক্স 1 তো অলরেডি আছে। বক্স 2 কে যেটা করি, কোনটা বক্স 2? এটা না, এটা বক্স 2। সো পজিশন অ্যাপস ইয়া আছে। আচ্ছা তাহলে এখানে কোনার দিকে থাকার কথা হলো বক্স 2 আছে তো না? ওকে, তাহলে এটাকে যদি আমরা নিতে চাই, তাহলে আমরা যেটা করব ওই যে জাস্ট শুধু আপনি বলেন টপ
এবার টপ তো না, এবার কি বটম, তাই না? সো বটম থেকে আপনি বলেন 0, সো 0 পিক্সেল। আর আর রাইট বলতে পারেন বা লেফট বলতে পারেন, আমরা লেফট বলে দেখাই আগে। সো লেফট 0 পিক্সেল বললাম, বললে কি হবে, সে কিন্তু এই জায়গায় চলে আসছে না, এই দেখেন, বুঝতে পারছি পজিশনটা? তাহলে এখন আপনি কিন্তু ইচ্ছা মতো সেট করতে পারবেন। আপনার যদি 0 0 বলা লাগবে না, কিন্তু এগুলো কিন্তু 0 আমি দিচ্ছি মানে একেবারে শুরু থেকে, মানে কোনায় কোনায় বসতেছে। আপনার যদি মনে হয় যে না এখান থেকে তুমি 50 পিক্সেল ছেড়ে দিয়ে শুরু করো, সো সে 50 পিক্সেল ছেড়ে দিয়ে শুরু করবে। এখান থেকে আপনি বলেন যে 100 পিক্সেল, সো 100 পিক্সেলই ছেড়ে দিবে। সো এই যে 100 পিক্সেল চলে আসতেছে, ক্লিয়ার? এখন ব্যাপারটা যেটা ঘটবে, এখন কিন্তু সে তার প্যারেন্টের সাপেক্ষে সবকিছু আছে। আপনি যদি প্যারেন্ট যদি ছোট বড় হয়, তাহলে ও কিন্তু ছোট বড় হবে, মানে ছোট বড় বলতে এরকম হাইট উইট না, মানে তার জায়গাটা সে সবসময় এখান থেকে 100 পিক্সেল ছেড়ে জায়গা দেবে। এবার আপনার যদি এই প্যারেন্ট যে আছে সে যদি 700 জায়গায় 600 হয়, এই যে 700 আসছিল এখানে, এটা যদি 600 হয়, তাহলে দেখেন তাকে সহ উঠতেছে, বুঝতে পারছেন? কারণ রিলেটিভ অ্যাবসলিউটের বিষয় যে, তার মানে তার তো নিজস্ব কোনো অবস্থান নাই, তার অবস্থান হলো তার প্যারেন্টের সাপেক্ষে। সো সে উঠানামার ক্ষেত্রে তার প্যারেন্টকে প্রায়োরিটি দিবে। ও যদি উঠে সে উঠবে, ও যদি নামে সেও নামবে, ক্লিয়ার? এই জিনিসটা আমাদের খুব বেশি লাগে। আরও 2 রকম পজিশন আছে, সেটা হলো স্ট্যাটিকটা বলে ফেললাম। স্ট্যাটিক হলো বাই ডিফল্ট, প্রথমে আসলেই যেভাবে থাকতেছে ওইটাই হচ্ছে স্ট্যাটিক। আরেকটা বিষয় থাকতেছে, সেটা হলো কি ফিক্সড পজিশন। ফিক্স একটা বিষয় আছে, এটা একটু দেখে শেষ করি। সো আমরা একটা বক্স নিয়ে কাজ করব, জাস্ট প্যারেন্ট থাকুক, আমরা এগুলো সব ফেলে দেই, আমি আর কিছু রাখতে চাই না। সো প্যারেন্ট এগুলো ফেলে দেই, এগুলোর দরকার নেই। তো এখানে দেখেন, ওকে আমি এই রিলেটিভের জায়গায় বলে দেই ফিক্সড, ঠিক আছে? তো ফিক্স বলে দেওয়ার সাথে সাথে যেটা হয়েছে, এটা কমাই দিই একেবারে 60, ঠিক আছে, 60-70 পিক্সেল। তো খেয়াল করেন এটা ছোট্ট একটা বক্স তৈরি হবে, তাই না? অনেকগুলো কন্টেন্ট আছে, কন্টেন্টগুলো আমরা ফেলে দিই, এটা সেভ করা হয় নাই। সো এইটা না, সো এই ক্ষেত্রে কিন্তু এখানে কোনো পজিশন কোনো কিছুই না, ঠিক আছে? জাস্ট ও ওর মতো করে এখানে বসছে, আমরা মনে রিলেটিভ করছি না, আচ্ছা ফিক্স করছি। সো ফিক্স করার পরে যেটা হয়েছে, সে বাই ডিফল্ট টপ 0 লেফট 0 করে একটা জায়গা তৈরি করছে। আপনি এখানে যদি চান, মনে করেন যে আমরা এটাকে রাইট 0 করব, সো রাইটে এসে আপনি 0 বলতে পারেন। সেই ক্ষেত্রে কি হবে, এটা ব্রাউজারের সাপেক্ষে, যেহেতু পজিশন ফিক্স, আপনার ব্রাউজারের সাপেক্ষে কিন্তু সে ছোট বড় হচ্ছে, যেহেতু এর কোনো রিলেটিভ নেই, আছে অত্যন্ত কোনো রিলেটিভ নাই, মানে সে কার সাপেক্ষে ধরবে, সে বডির সাপেক্ষে ধরছে, ওর জন্য বাই ডিফল্ট বডি কি সবসময় রিলেটিভ। সো এটা বলতে পারেন, অথবা আপনি বলতে পারেন যে তুমি টপ থেকে 250 px ছেড়ে বলো, কারণ এখানে আমার একটা ট্যাগ দরকার আছে, আমি সোশ্যাল মিডিয়া আইকনগুলো বসাবো। সো এই ক্ষেত্রে সে এখানে থাকতেছে। সো আপনি যদি স্ক্রলও করেন, আমি যেমন এখানে একটা স্ক্রল করার ব্যবস্থা করি, এখানে ডিপ বলি, ডিপ বলে এখানে একটা স্টাইল দিই, STYLE। সো স্টাইল বলে আমি এখানে প্রায় 2000 বা 3000 পিক্সেল একটা হাইট দিব। কি দিলাম এটা, এখানে হাইট লিখলে মনে হবে না, EIGHT হাইট, ঠিক আছে এটা? হ্যাঁ, সো দেখি কি হয়েছে, একটা স্ক্রল চলে আসছে না? সো স্ক্রল করে আপনি নিচে নামেন, ওর উপরে নামেন, কিন্তু এই কিন্তু ঠিক জায়গায় ঠিক থাকবে, বুঝতে পারছেন? সো এটাই হচ্ছে পজিশন ফিক্স। সো পজিশন গেল, আর বিফোর আফটারটা তাহলে থাকলো, ঠিক আছে? বিফোর আফটারটা একই জিনিস। বিফোর আফটার যেটা হয়, যেমন আমাকে HTML এখানে করতে হয়েছে না জিনিসটা, কয় মিনিট সময় আছে আমার হাতে? ওকে, বিফোর আফটারটা দেখি, 20 মিনিট। তো বিফোর আফটারটা দেখে ফেলি। তো একটা জিনিস খেয়াল করেন, এটা পজিশন তখন করা দরকার ছিল, আরো সহজ হতো আমার। সো এখানে খেয়াল করেন, এটা হচ্ছে চাইল্ড, ঠিক আছে? সো পজিশন এখানে এটা হবে এবার রিলেটিভ, আর হাইট উইথটা একটু বাড়াই দেই। সো এটাকে বলি হচ্ছে 200 বা 250, আর হাইট বলে দেই 300, বলতে পারি না? কোনো অসুবিধা? আচ্ছা আছে, এটা না HTML সেভ করতে খালি ভুলে যাই। কোথায় এখানে কেন এটা? ঠিক আছে মনে হয়, না?
ওই যে মার্জিন 0 অটো করা আছে তো মাঝখানে আসবে এটা। সো এখন আমরা যদি বিফোর আফটার করব না, তাহলে এটা এত বড় কেন? নাকি আমার ব্রাউজার জুম করা? এটা ঠিক আছে, আর এটা হলো এটা। ওকে, এখন দেখেন একটা জিনিস খেয়াল করেন, আমরা বিফোর আফটার নিয়ে কাজ করব। বিফোর আফটার নিয়ে কাজ করতে খুব বেশি কিছু লাগবে না। যেমন আমি এখন আগে এটা বুঝি, আগে পজিশনটা বুঝি, আবার তাহলে আমি জাস্ট শুধু একটা জায়গায় চেঞ্জ করবো, আমার বিফোর আফটার হয়ে যাবে। তো এখন যদি আমি চাইল্ডের জন্য কাজ করি, চাইল্ড, সো চাইল্ডের ক্ষেত্রে আমি বলতে পারি তোমার হাইট হচ্ছে 100 পিক্সেল এবং উইথ হচ্ছে 100 পিক্সেল। তখন মনে করা দরকার ছিল। তো ব্যাকগ্রাউন্ড হচ্ছে ব্যাকগ্রাউন্ড আমি দিবই না, আমি জাস্ট বর্ডার বলে দিই, বর্ডার 1 পিক্সেল সলিড রেড। ঠিক আছে, তো দেখি কিছু পাইলাম কিনা। হ্যাঁ, একটা কিছু পাওয়া গেল, তাই না? তো এই ক্ষেত্রে একটু খেয়াল করেন, এটা যেটা পাইলাম, এটা যেহেতু রিলেটিভ বলছি, আমি এটাকে কি বলতে পারি? অ্যাবসলিউট বলতে পারি না? অ্যাবসলিউট অফ পজিশন অ্যাবসলিউট। তো পজিশন অ্যাবসলিউট বললে আমি এখন আবার কন্ট্রোল পাই গেলাম তার হাতে, আমি যেভাবে খুশি সেভাবে চেঞ্জ করতে পারি। আমি যদি বলি রাইট, সো রাইট 0, সে রাইট 0 হয়ে যাবে, এবং যদি বলি যে বটম, সো বটম 0 হয়ে যাবে, তাই না? একটু খেয়াল করি। সো বিফোর আফটার বুঝতে অসুবিধা নেই, চলে গেল। কোনটা ভুল হয়েছে? সো এটা না ঠিকঠাক কাজ করতেছে, কিন্তু এই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করেন, আমি এর মধ্যে কোনো কন্টেন্ট রাখবো না, এটা জাস্ট কোনো একটা অ্যারো অথবা কোনো একটা সাইন, কোনো একটা কিছু। আবার বুঝান, এখানে তো আমি এখন ইচ্ছা করলে এই যে এখান থেকে যদি আমি এবিসিডি কিছু লিখি, তাহলে এটা কার মধ্যে আসবে? এই চাইল্ডের মধ্যে আসবে না? এই চাইল্ডের মধ্যে আসতেছে না? এরকম সিনারিও না, আমি কোনো কিছু লিখবো না, জাস্ট এজ একটা সাইন। সো সাইন বানাবো নাকি? সাইন বানানো দরকার নাই। মনে করেন এই বক্সটা এই কোনায় থাকবে, এটাই ডিজাইন। বা আমি এটাকে আরো ছোট করি, মনে করেন এটা একটা ব্যাকগ্রাউন্ড দিই, ব্যাকগ্রাউন্ড দিলে মনে করবেন যে হয় এটা কোনো একটা কিছু রিয়েল টাইম জিনিস নিয়ে আসা আর প্র্যাকটিস জিনিস নিয়ে আসা মনে হয় যে একটু কষ্টকর। আমরা এখানে ব্যাকগ্রাউন্ড ইউজ করি। সো দেখেন এটাই হলো ডিজাইন, সাপোজ ওকে, এই জায়গায় থাকবে, এটাই ধরে নিলাম। সো এর মধ্যে এখানে কোনো কন্টেন্ট থাকবে না, এখানে কি থাকবে না? কোনো কন্টেন্ট থাকবে না। তাহলে এই ডিপটার কাজ কি? শুধুমাত্র একটা ক্লাস ক্যারি করা? বুঝলেন নাই? এই ডিপটা তাহলে কি কাজ দাঁড়াচ্ছে? আমি যদি এটাকে অ্যাজ এ সিম্বল, জাস্ট একটা আইকন হিসেবে যদি এখানে এটা নিয়ে আসি, এটাকে যদি ব্যবহার করে থাকি যে এটা একটা আইকন বা এটা একটা কিছু, তাহলে এর কাজটা HTML এর দিক থেকে চিন্তা করেন, কি করতেছে? জাস্ট একটা ক্লাস ক্যারি করতেছে, আর কিছু করতেছে না। সো আমরা যদি চাই যে এই ক্লাসটাকে বাদ দিব, কোন ক্লাসটাকে? মানে এই যে এই অংশটা থাকবে না HTML এ, যদি HTML এ না থাকে তাহলে আপনি বলবেন এটা তো থাকবে না। এটার সলিউশনই হচ্ছে বিফোর আফটার। তার মানে দাঁড়াচ্ছে যে এই ডিপটার আন্ডারে আরো দুইটা ডিপ আছে, এই ডিপটার আন্ডারে আরো দুইটা ডিপ আছে, একটা হলো তার বিফোর, একটা হলো তার আফটার। ক্লিয়ার? সো দেখেন আমি কি করতে চাই, এইটাকে একটু সিলেক্ট করতে চাই। তো এটাকে সিলেক্ট করলাম, করে আমি বলতে চাই বিফোর নাকি। সো বিফোর বলে আমি এখানে একটা এরিয়া পাচ্ছি, এখানে সিএসএস করতে পারি। জরুরি হচ্ছে আমাকে প্রথমে বলতে হবে কন্টেন্ট, এই প্রপার্টিটা এখানে মার্ক দিতে হবে। কেন? এটাও একটা হিস্টোরিক্যাল বিষয় বা একটা টেকনিক্যাল বিষয়, যে এটা মূলত তৈরি করা হয়েছে আপনার কন্টেন্টে। অনেক সময় এরকম হতে পারে না যে কি বলে এটাকে, হয়তো অনেকগুলো লাইন লিখছেন, ঠিক আছে, লাইন লিখছেন, কিন্তু সবগুলো শুরুতে হ্যালো বলতে হবে, বুঝতে পারছেন? এখন নতুন একটা কন্টেন্ট অ্যাড করা লাগতেছে, এই ক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারেন। অনেকগুলো লেখা লিখছেন, অনেকগুলো প্যারাগ্রাফ আছে আপনার ইয়াতে, কিন্তু লাস্টে সবগুলোর লাস্টে একটা করে ডট দিতে হবে। এটা আপনি মানে ইয়াতে দেন নাই, HTML এ দেন নাই, CSS দিয়ে আপনি যেহেতু অল সিলেক্ট করতে পারতেছেন, সেই কিন্তু সব আপনার ডকুমেন্টের সকল প্যারাগ্রাফগুলোকে সিলেক্ট করে আপনি লাস্টে একটা ফুল স্টপ দিতে পারেন। তাহলে নতুন কিছু কন্টেন্ট অ্যাড করা গেল, এই সেন্সে এটাকে তৈরি করা। কিন্তু আমরা এটাকে অ্যানালাইসিস করে খুঁজে বের করছি যে হাইট উইডথ ক্যারি করতে পারে। যদি হাইট উইডথ ক্যারি করতে পারে তার মানে একটা বক্স, আর যদি বক্স হয় তাহলে সে কি করতে পারবে? কোনো না কোনো সিম্বল বানাতে পারবো, বুঝতে পারছেন? ওটাকে একটু টেকনিক্যালি ইউজ করার কিছু না।
সো এই জন্য বিফোর আফটার ইউজ করলে আপনাকে বাস্ট কমান্ড মানে কন্টেন্ট এই প্রপার্টিটা দিতেই হবে। এটাকে ফাঁকা রাখেন, অসুবিধা নাই, ফাঁকা রাখতে কোনো সমস্যা নাই, মানে কোনো ট্যাক্সে দেখাবে না, বাট আপনার কাজ করতে পারবে। এখন আপনার মনে হলো এই সবগুলো প্রপার্টি এটাতে নিয়ে আসি, একেবারে সবগুলো দেখেন কোনো চেঞ্জ করতেছে না, জাস্ট এগুলো সবগুলো নিয়ে আসলাম। পজিশন অ্যাবসলিউট করলাম, রাইট টপ বটম জিরো সব কিছু করলাম, হাইট উইটও দিলাম, ব্যাকগ্রাউন্ডও দিলাম, দিতে পারি। দিয়ে এবার একটু আলাদা করে এখান থেকে যেন বুঝতে পারেন আপনি, এটাকে সেভ দিলাম, এটাকেও সেভ দিলাম। জাস্ট চেঞ্জ যে জায়গাটা তৈরি হলো সেটা হলো এখানে যে কন্টেন্টটা ছিল অ্যাজ এ চাইল্ড নামে যে ডিপটা ছিল এটা কিন্তু নাই। সো আমি একটু খেয়াল করতে চাই এখানে কোনো চেঞ্জ আসলো কিনা, নাথিং, এখানে কোনো চেঞ্জ হয় নাই। সো এটা তাহলে এই ডিপটা তাহলে কোথেকে আসলো? একটা ডিপ অলমোস্ট এটা ফুল কাজ করতে পারবে। আপনি যদি চান এটাকে চিকন করে এখানে একটা বর্ডার দিতে পারেন, ঠিক আছে, সেই ক্ষেত্রে এটা আরো কাজ করবে। তারপর এটা এটা এরকম মনে করেন যে কালার করে করে অন্য কিছু তৈরি করতে পারেন, অথবা সিম্বল আইকন ইউজ করে এখানে একটা এরর চেঞ্জ দিতে পারেন, বা আপনার সিস্টেমেটিক্যালি যাই লাগুক না কেন আপনি কিন্তু পুরোপুরি সিএসএস দিয়ে ম্যানেজ করতে পারতেছেন। বাট এখানে কিন্তু কিছুই নাই, এখানে জাস্ট শুধু একটা ক্লাস আছে, বুঝতে পারছি? সো এরকম একটা না, এরকম দুইটা জিনিস তৈরি করতে পারেন। এই সেম জিনিসটাকে আপনি ডুপ্লিকেট করেন, করে এই বিফোরের জায়গায় আপনি বলে দেন আফটার, বলতে পারি। এখন আপনি যেটা করতে পারেন সেটা হলো রাইটের জায়গায় বলেন হচ্ছে টপ মানে লেফট, লেফট, আর বটমের জায়গায় বলেন টপ, ঠিক আছে? আর কিছু চেঞ্জ করলাম না, তাহলে আমার এখানে কি আসবে? এই জায়গায় আরটা তৈরি হলো, ভালো সুন্দর ডিজাইন। অথচ HTML এ কিন্তু একটাই ডিপ, তাহলে প্রতি একটা ডিপের এগেইনস্টে দুইটা জিনিস থাকতেছে, একটা হলো বিফোর আর একটা হলো আফটার। তবে খেয়াল রাখতে হবে মাস্ট বি আপনাকে কন্টেন্ট যে প্রপার্টিটা ওটা দিতে হবে, বাকি সবকিছুই পজিশনের মতোই, ওটাকে অ্যাবসলিউট করতে হবে, ওটাকেও রাইট লেফট করে আপনি যে কোনো জায়গায় বসাতে পারতেছেন। এগুলো দিয়ে আপনি অন্যান্য বিভিন্ন কাজ করতে পারবেন। ক্লিয়ার? কন্টেন্ট লিখলে এর মধ্যে শো করতো। এখন এই ক্ষেত্রে আমি যদি ABCD লিখি আমি জানি না এটা শো করবে কিনা, সো দেখি শো করার কথা, এই যে আসছে, কিন্তু এটা কিন্তু সিএসএস মানে সিলেক্ট করা যাবে না, আপনি ধরতে পারবেন না এটাকে। এই যেরকম সিলেক্ট করলে সাধারণ কন্টেন্টের মতো সিলেক্ট হয় না, এটা সিলেক্ট হবে না, বুঝতে পারছেন? এটা সিএসএস থেকে আসতেছে, সো এটা সহজ এইভাবে ধরা যাবে না। এটা আসতেছে, এখানে আপনি সিম্বল নিয়ে আসতে পারেন, তারপরে কিছু ব্যাপার আছে যেমন আইকন নিয়ে আসতে পারেন। সেই ক্ষেত্রে আইকন আনলে আইকনের কিছু কোড আছে, কিছু বিষয় আছে। সো হ্যাঁ, ইউনিকোড বলে না, এটাকে বলা হচ্ছে চিট শিট নাকি যেন এটা বলে। সো ওই কোডগুলো এখানে বসাইলে তখন ওগুলো কাজ করে, এবং সেই ক্ষেত্রে ফন্ট ফ্যামিলিও বলে দিতে হয়। সো এগুলো যখন লাগবে বা ডেভেলপমেন্ট তখন। সো অলমোস্ট এই বিষয়গুলো ছিল। আর ডিসপ্লে প্রপার্টি দিয়ে লাস্ট একটু কথা বলি, জাস্ট ডিসপ্লে প্রপার্টি। সো ডিসপ্লে প্রপার্টির ক্ষেত্রে আপনি একটু খেয়াল করেন, কি দিয়ে দেখাবো? ULLI দিয়ে দেখাই, যেটা দিয়ে আসলে লাগতো, তাই না? ULLI ছাড়া ডিসপ্লে প্রপার্টি বোঝা যায় এমন খুব কমে আছে। সো UL তার মধ্যে LI দিলাম, এর মধ্যে দেখলাম হচ্ছে PHP, ঠিক আছে? সো এতটুকু জিনিস দিয়ে যদি আমরা এটা সেভ দেই, আমরা এটা পাচ্ছি। ইন্সপেক্ট এলিমেন্ট করলাম, ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখলাম যে সারা দুনিয়া সে জায়গা কভার করছে। কেন এটা? কারণ সে ব্লক, LI একটা ব্লক এলিমেন্ট, সো তাই। এখন আমি যদি জাস্ট এটাকে সিলেক্ট করি, যদি বলি যে UL এর মধ্যে যে LIটা আছে তাকে যেটা করো তুমি ডিসপ্লে ইনলাইন করে দাও, প্রথমে ইনলাইন থেকে শুরু করো। সো ইনলাইন করে দাও, তাহলে কি ঘটনা ঘটতেছে? সো আসেন এটার উপরে রাখি মাউস, সে শুধুমাত্র তার কন্টেন্ট পরিমাণ জায়গা নিচ্ছে, মাত্র 29 পিক্সেল জায়গা নিচ্ছে, বুঝতে পারছেন? তাহলে একটা ব্লক লেভেল এলিমেন্টকে আবার কি করা গেল? ইনলাইন করে গেল, জাস্ট প্লেন ট্যাক্স এর মতো হয়ে গেল। আবার এটাকে চাইলে আপনি ইনলাইন ব্লকও করতে পারেন। আচ্ছা, ইনলাইন এবং ইনলাইন ব্লক এই দুইয়ের মধ্যে পার্থক্য কি? এটা একটা প্রশ্ন, খেয়াল করেন। একই জিনিস কিন্তু ঘটলো। এখন আমরা বক্স মডেল পড়ছি না? সো এবার দেখেন মজার বিষয়টা, সময় কি প্রায় শেষ? সমস্যা নাই, এখন 11 মিনিট আছে। ওকে, সো ইনলাইন আমি দিচ্ছি হলো কি প্রপার্টিটা ইনলাইন দেওয়ার পরে যদি আমি মার্জিন দেই তাহলে সাপোর্ট করবে না। সাপোর্ট করবে বলতে উপরে নিচে সাপোর্ট আসবে না, একটু খেয়াল করেন। এগুলা কে কতটুকু নিতে পারতেছেন আমি জানি না, আমি তো বলতে পারতেছি, জানি তাই বলতেছি, বাট কি যে করতেছেন আপনারা জানেন। তো মার্জিন দিলাম আমি, এটা এখন কেমনে বুঝাবো? এটা কিন্তু এটার নিচে যদি আরেকটা LI থাকে তাহলে মেবি বোঝা যাবে যে এটা যে উপরে নিচে নিচ্ছে আর ডানে বামে যে নিচ্ছে না। সো CSS
আচ্ছা খেয়াল করেন এই ক্ষেত্রে যেটা হয়েছে, আমি এটাকে মানে অন্যভাবে দেখাই, এটাকে আমি টেক্সটের ক্ষেত্রে দেখাইতে পারতাম। টেক্সট দেখাবো এখন, কত কিছু করা লাগে। তো পি নিলাম, এখানে সেভ করলাম, সেভ হয় নাই। সো এখানে এই জায়গাটুককে আমি নিয়ে আসলি কন্ট্রোল এক্স দিয়ে, বলি স্প্যান, ও স্প্যান SPAN, শেষ করি, আবার শেষ করি SPAN। আচ্ছা তাহলে কিছু লেখা লিখলাম না স্প্যানে করে, এটার মধ্যে দেখেন এলাইতে কাজ হবে না। সো আমি একটু দেখাই, এখানে আসলাম, পিতে আসলাম, এই যে স্প্যান ধরছি, এই যে হ্যাজ বিন দা, এই তিনটা ওয়ার্ড কিসের মধ্যে পড়লো, স্প্যানের মধ্যে বসলো। আর স্প্যানটা হচ্ছে বাই ডিফল্ট ডিসপ্লে ইনলাইন। ওকে, সো এবার দেখেন আমি এটাকে ধরি, এবার এগুলো বাদ, এগুলো দেখে কাজ হবে না। সো স্প্যান বলে আমি ডিসপ্লে, আমি কি করতে পারি, ব্লক নাকি? আচ্ছা ডিসপ্লে পরে আসি, আগে আমি ওই প্রবলেমটা নিয়ে আসি। সো মার্জিন বলে আমি বলতে চাই 50 পিক্সেল। তো 50 পিক্সেল মার্জিন যখন আমি দিলাম, খেয়াল করেন কি করতেছে, ঠিক আরো দিব, 100 দিব, অনেকগুলো টেক্সট লাগবে, টেক্সট নিয়ে আসে অনেকগুলো। এবার খেয়াল করেন কোথায় এটা এসবি না পড়লো এমন জায়গায়। আচ্ছা একটা জিনিস খেয়াল করেন, আমি এই যে হ্যাজ বিন এর উপরে মার্জিন দিছিলাম, এবার দেখেন মার্জিনের বিষয়টা দেখেন, সে কিন্তু এই টেক্সট থেকে এই টেক্সটকে ঠিকই সরাইতে পারছে, বাট এই লাইনটাকে কিন্তু সরাইতে পারে নাই। তার মানে উপরে নিচে কিন্তু কাজ করলো না, বুঝতে পারছেন? উপরে নিচে কিন্তু কাজ করলো না, এবং টেক্সটের ক্ষেত্রে এটা করবেও না। এবং এই টেক্সটটা যে এর উপরে থাকবে সেটা তো সে নিজেও জানে না, কারণ এটা যখনই ছোট বড় হচ্ছে তারই অবস্থান সরে যাচ্ছে। ক্লিয়ার? তো মার্জিনের ক্ষেত্রে এই জায়গাটা সে সাপোর্ট করতেছে না, বলবো না, এটা হলো আসলে ওভাররাইট হয়ে যাচ্ছে, তার উপর দিয়ে চলে যাচ্ছে। দেখেন আমি যদি এখানে এই যে মাউসটা রাখি, সে কিন্তু মার্জিন দেখাচ্ছে, কিন্তু নিচের টেক্সটটাকে কিন্তু সরাইতে পারতেছে না সে। এটা কখন? যখন এটা ডিসপ্লে ইনলাইন। এই সেম জিনিসটাই এখন দেখেন কি ঘটে, যখন আমি ডিসপ্লে ইনলাইনও থাকবে, আবার একই সাথে ব্লকও থাকবে। সো ব্লক হলে কি হয় আগে সেটা দেখে নিই, তারপরে না আপনি পার্থক্যটা বুঝতে পারবেন। সো ইনলাইনের এই বিহেভ, এটা তো বুঝতে পারছি। সো এবার দেখি কি হয়, এবার যখন দিচ্ছি তখন এটা ব্লক হয়ে একেবারে নিউ লাইন প্রিন্ট করে সে আর মতো করে নিচে যায় বসছে। এটা তো আবার প্রবলেম হয়ে গেল, তাই না? আমি চাচ্ছি সে উপরে নিচে মার্জিন পাক, কিন্তু আবার এভাবে ভেঙে না নিচে আসুক। যদি এরকম হয়, আপনার চাওয়া যদি এরকম দুইয়ের মাঝখানে হয়, তাহলে আপনি প্রপার্টি ইউজ করবেন ইনলাইন ব্লক। তো ইনলাইন ব্লক হলে এবার মেবি আপনার কোথায় গেল এটা, হ্যাঁ মার্জিন আবার কেটে গেল কখন? এবার খেয়াল করেন, এবার কিন্তু সেই মার্জিন সাপোর্ট করতেছে, এবং তার যতটুকু জায়গা ততটুকু জায়গাকে সে নিয়ে বাকি লাইনটাকে তারপরে বসাচ্ছে। তাহলে এবার সাপোর্ট আসলো। আমি জাস্ট এটা দিয়ে এক্সাম্পলটা হয়তো একটু হয়েছে কিনা জানি না, কিন্তু এটা খেয়াল করবেন ইনলাইন প্রপার্টি ডিসপ্লে প্রপার্টির ক্ষেত্রে বেশ কাজে দেয়। কখন? যখন কিছু কিছু জিনিস আছে, যেমন মার্জিনের ক্ষেত্রে বিশেষ করে সে শুধুমাত্র রাইট এবং লেফট এই দুইয়ে সাপোর্ট করে, টপ আর নিচে কি করতে পারে না, নিতে পারে না। সেই রকম কোনো বিহেভিয়ার যদি আপনি এর মধ্যে দিতে চান, তাহলে আপনি এটাকে ইউজ করবেন ডিসপ্লে ইনলাইন ব্লক। আর যদি মনে হয় যে না এটা ঠিক আছে বা অন্য কিছু, সেই ক্ষেত্রে ইনলাইন থাকবে। আর যদি মনে হয় যে না একেবারে নিউ লাইন প্রিন্ট করতে হবে পুরো জায়গাটায়, তাকে দিয়ে দেবেন, সেই ক্ষেত্রে ব্লক। ক্লিয়ার?